আমি আমার সন্তানের জন্য বা আমি আমার মেয়ের জন্য যেটা করলাম সেটা স্যাক্রিফাইস কেন হবে? আমি এরকম কোনো কাজই করব না যে পরবর্তীকালে যে আমার মেয়ে বড় হবে, বড় হওয়ার পর ওইটা শোনে যে আমি তো তোর জন্য স্যাক্রিফাইস করলাম, তুই কেন এটা বুঝলি না। আমার কাছে মনে হয়েছিল যে অ্যাভব দ্য আপার মিডিল ক্লাসকে সার্ভ করার জন্য অল অফ দ্য কর্পোরেট হসপিটাল ইজ হেয়ার। লোয়ার মিডিল ক্লাসকে সার্ভ করার জন্য আমি আমার হসপিটালে এইটা দিতে পারবো। আমি এরকমও হয়েছে যে যার BMW গাড়ি রয়েছে সেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসছে। আমার এইখানে ট্যাগলাইনই হচ্ছে যে স্বল্প সাধ্যের মধ্যে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, আর আমি সেইটাকে মেনটেন করতে চাই। তো আমার মনে হয় যে ওই যে বারবার কথা শোনাচ্ছি না, নিজে যদি একটা ছোট্ট কুঁড়ে ঘরেও থাকে সেইটা কিন্তু অনেক শান্তির জায়গা। Hi, and welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shri. আপনারা জানেন গত কয়েক মাস ধরে I have tried to focus on a completely new series once every month, aptly titled Business in Bengal. আমি চাই যে আমরা খালি বাংলার সিনেমার স্টার বা পলিটিক্যাল প্রতিভা তাদের নিয়ে বা স্পোর্টস পিপল হু আর অল ভেরি ইম্পর্ট্যান্ট তাদের ওপর থেকে ফোকাসটা মাঝে মাঝে সরিয়ে we also look at the incredible work that entrepreneurs are doing in the city of Calcutta to break the myth that কলকাতার বাঙালিরা স্পেশালি কোনো রকমভাবেই ব্যবসা করতে পারে না। এটা বলতে পারেন আমাদের কমিউনিটি অ্যাজ আ হোলের একটা বদনাম আছে। And it's time people like us who have made Kolkata their home after a long hiatus outside the city, যারা পাখির মতন উড়ে বাসায় ফেরত এসছেন, they do something to uplift the image. I'm always excited when Amar Couche we have a very, very special female guest. And I say this with a lot of pride today because we have a first generation entrepreneur, a woman who has single handedly with her husband built a hospital. I mean, this doesn't sound as difficult as it must have been. এত হাসপাতাল কলকাতা শহরে আজকাল তো বলা হয় মেডিকেল প্রফেশনটা একটা ব্যবসা হয়ে গেছে, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যর পেছনে ব্যবসা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা তো একটা হিউম্যান বিজনেস যেখানে মানুষের জীবন, মানুষের স্বাস্থ্য, তাদের ভালো থাকা মন্দ থাকা সেইটা নিয়ে আমরা দিন রাত কাজ করতে হয় কাউকে। আমি অনেকবার এই শোতে আমার মার কথা বলেছি। আই লস্ট মাই মাদার টু টার্মিনাল কিডনি এলমেন্ট লাস্ট ইয়ার, অ্যান্ড প্রায় আমি 3 মাস একটা হসপিটালেই নিজের বাসা বেঁধেছিলাম। What were my experiences? What is the state of healthcare in Kolkata? বেশিরভাগ লোকই বলে যে কিছু বড় হলে কলকাতার বাইরে নিয়ে যা চিকিৎসা করতে। আমার মাকেও অনেকবার এই কথাগুলো শুনতে হয়েছে, আমাদের শুনতে হয়েছে as caregivers. But I feel people like Shoma Chakraborty, my next guest, are changing this myth, are breaking this stereotype that Kolkata healthcare is down in the dumps. Competing with very, very big private players, Shoma is a game changer. Shoma, welcome so much to Straight Up with Shri. তোমার কিরম লাগছে বলো হট সিটে বসে? Thank you so much, Sri, for this invitations, definitely. And my condolence for your mother. Thank you. It was really pathetic and tragic rather. মা হচ্ছে আমাদের কাছে ছায়ার মতো, বট গাছ রাদার। যখন সেটা থাকে না তখন আমরা ফিল করতে পারি যে কি ছিল। অ্যান্ড তোমার যত সমস্ত সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অন দ্যাট শুভ নোট। বাঙালি মেয়েরা ব্যবসা করছে এটা জেনেই আমার খুব আই ফিল গ্রেট, বিকজ আই থিঙ্ক আমার এই পডকাস্টটা is also a creative entrepreneurship, right? Entrepreneurship is not just a hospital or a factory or a clothing line. It can be, even a makeup artist or my camera team, they are freelancers, they are entrepreneurs. So I really salute that. You don't come from a quintessential business family যেখানে তুমি হয়তো দেখছো যে তোমার বাবা ব্যবসা করছেন বা তোমার দাদারা ব্যবসা করছে, সেইখান থেকে তুমি একটা ওয়ার্কিং ক্লাস ওম্যান, রাইট? তুমি হয়তো চাকরিজীবী ছিলে একটা সময়, তুমি সেটাই দেখে বড় হয়েছো যে অফিস যাচ্ছে, একটা বেতন আসছে মাসে মাসে। তোমার অভিজ্ঞতাটা কি ছিল? হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডিড ইউ গ্রো আপ ইন?
থ্যাংক ইউ সো মাচ শ্রী। অ্যাকচুয়ালি আমার যে বড় হওয়াটা একটা খুব সত্যি কথা মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া, যেখানে মাই ফাদার ওয়াজ সিভিল ইঞ্জিনিয়ার ওকে। আর মা একদম হাউসওয়াইফ ছিল। তারপরে আস্তে আস্তে মা ছোট ছোট টিউশন, আমি দেখেছিলাম যে মা টিউশন করা আরম্ভ করে। দ্যাট ওয়াজ অ্যানাদার ইন্সপিরেশন যে হ্যাঁ মা তো কিছু করছে। একদমই তাই। কিন্তু খুব একটা মানে আমাদের পরিবারের মধ্যে কেউ বিজনেস করেছে সেরকম কিন্তু কেউ ছিল না। তো আই ক্যান সে আই এম দ্য ফার্স্ট পার্সন হু ইজ ডুইং বিজনেস। রাইট। তো সেই ক্ষেত্রে বড় হওয়াটা খুবই ছিমছাম জায়গা থেকে আমি বড় হয়ে উঠেছি, বাট ইয়েস উইথ আ লটস অফ ড্রিম, যে আমাকে এইটা কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যে আই ক্যান ফিল প্রাউড মাইসেলফ ফর মাইসেলফ। ইট ইজ নট ফর মাই আদার পার্সন অর নট ফর মাই ফ্যামিলি যে আমাকে কে কি বললো, কে কি আই গিভ আ ড্যাম। আমি সবসময় একটা কথাই মনে করে এসেছি, আমার যেইটা ভালো লাগবে আর আমার এই ভালো লাগাতে যদি অন্য কারোর খুশি থাকতে পারে সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল। অ্যান্ড আই হ্যাভ ডান দিস। মানে এই 20 বছর থেকে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম। তো আজকে মাই এজ ইজ 42, আমি 22 বছর ধরে সেটাই করে এসেছি যে আমার জন্য আমার কার কার ভালো লাগছে। আজকে আমার জন্য আমি যখন দেখি আমার হসপিটালে গিয়ে যে আমার যারা এমপ্লয়িজ রয়েছে, আমার যারা কালিগ রয়েছে, তাদের যখন হাসি মুখ দেখি, তারা যখন খুব ফ্রি হ্যান্ডলি মানে ওপেনলি ফ্রিডম নিয়ে কাজ করছে, তারা নিজে নিজে ডিসিশন নিতে পারছে, সেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর আমার বাড়ির যখন লোকেরা দেখে না শি ইজ ডুইং গুড, এই যে বলাটা, সেটাও আমার কাছে একটা ভালো লাগা। Right, absolutely. But Shoma, you started out in the realm of hospitality. Yes. মানে তোমার ক্যারিয়ার গ্রাফটা আমি যদি দেখি, ব্যবসায় আসার আগে তুমি কিন্তু তোমার হাতটা পাকা করেছো চাকরির মানে ক্ষেত্রে। তো সেইখানে প্রথমে তুমি তাজে ছিলে একদম। এবং খুব অল্প বয়সে তুমি চাকরির মানে কর্মক্ষেত্রে যেটা বললাম তুমি মানে সেখানে তুমি এন্ট্রি মারলে বা এন্ট্রি নিলে। How did you get into Taj? How did that happen? You're not a hotel management No, graduate. I was not. Actually, that time I was a student of second year, BA second year. আমার political science honors ছিল। তো তাজ বেঙ্গল বা আগেকার কি হতো, তাজ গ্র্যান্ড এরা কখনো দেখবে না যে পেপারে অ্যাড দিত। তারা কনসালটেন্সি বা এরকম কলেজ গোয়িং গার্ল বা হোটেল ম্যানেজমেন্ট যারা করছে তাদের থেকেই নিত। তো আমি তখন দেখলাম যে শপ মার্কেটের জন্য দে ওয়ান্টেড টু গেট আ সেলস গার্ল, ওকে, জুনিয়র সেলস এক্সিকিউটিভ। আমি আর আমার এক বান্ধবী জাস্ট আই হ্যাভ গন থ্রু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, লেট মি গো অ্যান্ড লেট মি ট্রাই, দেখে নি যদি হয়। অ্যান্ড যখন আমি HR রাউন্ডটা পার করে গেলাম, তারপরে ও দেখলাম বসে পড়লো, হলো না। আমি তখন ভাবলাম যে আচ্ছা আমাকে আর একটা রাউন্ডে ডাকছে। মানে দ্যাট টাইম এভরিথিং ওয়াজ নিউ ফর মি, আমি জানি না ইন্টারভিউটা কি হয় না হয়। সো 5টা পরপর ধাপ পার করলাম। আমার মনে আছে ওখানকার যে CEO ছিল মিস্টার মামেন, হি আস্কড মি why should I hire you? And I'm very smart and I'm good looking. Then very, genuinely I give the answer. I'm smart and whatever materials you kept it over here, I can sell you. How? Well, I don't know. You will teach me how I will. You just teach me. আমাকে আপনি শেখাবেন আমি কি করে সেল করব, আমি করে দেবো সেলটা। Okay, fine. And that day when I got the offer letter and 5K, সেই টাইমে 5,000 টাকার অনেকটা টাকা ছিল। And that আমার ওই ক্যারিয়ার স্টার্ট। সেখান থেকে আই ওয়াকড ওভার দেয়ার ভেরি জয়ফুলি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমি জীবনে তাজ বেঙ্গল বা টাটা গ্রুপে চাকরি না করতাম, একটা এমপ্লয়ি ফ্রেন্ডলি অর্গানাইজেশন কি হয় আমি হয়তো জানতাম না। সো আই লার্ন এভরিথিং, মানে একটা এমপ্লয়কে কিভাবে রাখা হয়, কিভাবে তাকে নার্চার করা হয়, কি করে ট্রেনিং দেওয়া হয়, আমি কিন্তু ওইখান থেকেই শিখেছি। আমার শেখাটা ওইখান থেকেই। তো
ওইখান থেকে আসার পর যখন আমি ওখানে থাকতে থাকতে দেন আই গট আ অপরচুনিটি ফ্রম জেট এয়ারওয়েজ, কারণ ওরা সবসময় হসপিটালিটি মেয়েদের প্রেফার করতো। যদিও আমাদের এখনকার দিনে সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কফিন এরকম ইনস্টিটিউট রয়েছে, এগুলো রয়েছে, শেখাচ্ছে, কিন্তু আমাদের টাইমে কিন্তু এরকম ধরনের কোনো ইনস্টিটিউট ছিল না। ইভেন কি আমাদের সেই টাইমে মোর দ্যান 1 মান্থ আমাদের একটা ইন্ডাকশন ট্রেনিং করানো হতো, হাউ টু বিহেভ, কিভাবে আমি পশ্চার ঠিক করব, কিভাবে প্লেটটাকে নিয়ে যাব, কিভাবে ট্রেটাকে নিয়ে যাব। দ্যাট ওয়াজ দ্য লাইক অল দ্য প্রোটোকল দে হ্যাড রাদার। তো সেই ক্ষেত্রে আমি যখন ওইখানে, যেহেতু আমার হসপিটালিটি ইন্ডাস্ট্রি ছিল আর আমি খুব তাড়াতাড়ি এগুলোকে অ্যাডাপ্ট করেছিলাম আর আমার মধ্যে কিছুটা ছিল, দে টুক মি। অ্যান্ড দেন ওইখানে কাজ করতে করতে দেন আফটার 2 to 3 years আমার একটা কথাই মনে হয়েছিল, দ্য জব ওয়াজ ভেরি মোনোটোনাস ফর মি। কারণ একটাই জব করে যাচ্ছি না, কিছু চ্যালেঞ্জেস নেই, আমি কোনো নতুন পার্সোনালিটির সাথে মিট করতে পারছি না, যেটা কিন্তু আমাকে তাজের ক্ষেত্রে আমাকে দিয়েছিল। আমি নতুন পার্সোনালিটি মিট করতে পারতাম, তাদের লাইফস্টাইল জানতে পারতাম, সব কিছু জানতে পারতাম, ইভেন এক একটা কোম্পানিকে আমি মিট করতে পারতাম, কিন্তু এইখানে তো আমি কিছু করতে পারছিলাম না। তো আই থট দ্যাট দিস প্লেস ইজ নট রাইট ফর মি। তখন একটু হিউমজিক্যাল ছিলাম, কারণ আমার যে বয়সটা ছিল, অল্প বয়সে অত পয়সা মানে আমি মায়না পেতাম, তখন ওটা মাথার মধ্যে ঘোরে যে না এরপরে হয়তো আমি আরও ভালো কিছু করতে পারবো। তখন একটা কথাই মনে হতো আমিই রাজা, আমার এত ওয়ার্ন করছি, এইগুলো সব ঠিক আছে। তো দিস ওয়াজ মানে এইটা ছিল স্টোরি। দেন আই অফ দ্য জব অ্যান্ড দেন আমি হঠাৎ করে এগেন আমি ইন্স্যুরেন্সে আমি ট্রাই করলাম। এভরিবাডি তখন কি হতো যে সবাই বলতো ইন্স্যুরেন্সটা ভীষণ ভালো, আর সেই টাইমে একটা ইন্স্যুরেন্সে চাকরি করার, আই এম টকিং অ্যাবাউট ইন 2007-8 কথা বলছি, একটা জোয়ার এসছিল যে সবাই ইন্স্যুরেন্সে চাকরি করতে যাচ্ছে। তো আমি ওখানে অ্যাজ আ এজেন্সি সেলস ম্যানেজার হয়ে ঢুকেছিলাম, কিন্তু তারপরে আমি উইদিন 6 মান্থ আই গট আ প্রমোশন অ্যাজ এ ব্রাঞ্চ ডেভেলপমেন্ট ম্যানেজার। সো আমার মনে হয়েছিল, বিকজ আমার কাছে সত্যি ওটা খুব চ্যালেঞ্জিং ছিল, আমার আন্ডারে প্রচুর লোক ছিল, প্রচুর এজেন্ট ছিল, অ্যান্ড আই ইউজ টু ওয়ার্ক ওভার দেয়ার ভেরি জয়ফুলি দেন তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। অ্যাক্সিডেন্টটা কতটা ভালোর জন্য হয়েছিল আমি জানি না, সেটাই আসবো আমরা। কিন্তু তার আগে সোমা, আমার একটা প্রশ্ন আছে। তুমি দেখো, যে ইন্ডাস্ট্রিগুলো তুমি চুজ করেছো, বি ইট হোটেলস অর এয়ারলাইন্স, এখন তার ভিজিবিলিটি, তার অ্যাকসেপ্টেবিলিটি, তার মার্কেটিং, প্রমোশন, সেগুলোকে ইনস্টাগ্রামে দেখানো, অনেক সিনেমা হয়েছে এয়ার হোস্টেসদের ওপর, নির্জা, অফকোর্স ইটস আ ভেরি ট্র্যাজিক স্টোরি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এগুলোর এখন একটা মর্যাদা আছে, সামাজিক মর্যাদা আছে, কর্মক্ষেত্রে মর্যাদা আছে, ফাইন্যান্সিয়াল মর্যাদা আছে। বাট আই এম অ্যাজিউমিং ওয়েন ইউ স্টার্টেড আউট, মেয়ে এয়ারলাইন্সে কাজ করে, আই নিউ ইট দ্যাট আমরা যখন বাড়ি ফিরি, দ্য হোল কলোনির একটা করে আলো জ্বলছে যে ও এত রাত্রিরে ফেরে, কে আসছে ওর সাথে, দ্যাট টু ইন আ ভেরি কসমোপলিটন সিটি। লটস অফ, অনেস্টলি তুমিও ফেস করেছো এটা? প্রচন্ড রকম, কারণ আমার যেটা ওখানে কি গাড়ি ছাড়তে আসছে, সো কার গাড়িতে আসছে, মেয়ে কি করে বেড়াচ্ছে, তখন যে নাইট শিফটে হতে পারে, বা আমার যে মেয়ে কি করে আসছে, এই ধরনের আমি প্রচুর কিছু শুনেছি, এরকম না আমি শুনিনি। যে তখনকার দিনে আর একটা মানুষের মনের মধ্যে ছিল, যে নট মনের মধ্যে, একদম এটা মানুষের ধারণাই ছিল, হ্যাঁ স্টেরিওটাইপ একটা ধারণাই ছিল, যে বিকজ দিস পারসন ইজ নট এট অল গুড ফর স্টাডি অর নাথিং, সো দেয়ারফর হি ইজ নট গেটিং, হি অর শি ইজ নট গেটিং এনিথিং, সো দেয়ারফর হি ইজ ইনটু সেলস অর সি ইজ ইনটু সেলস। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তো আরও সমস্যা ছিল, যে কেউ কিছু পাচ্ছে না, সেই কারণে সাডেনলি একটা সে সেলস মার্কেটিংয়ে চলে গেল। তার জন্য যে তাকে কতটা ধাপ পেরিয়ে আসতে হয়, কত খেটে আসতে হয়, সেইগুলো অ্যাকচুয়ালি আমি ব্লেস ছিলাম যেখানে আমার বাড়ির লোকের সাপোর্টটা পেয়েছি। মাই মাদার, মাই ব্রাদার, দে ডিডন্ট বদার এনিথিং, তা ওরা কিচ্ছু বদার করেনি, অ্যান্ড আমি পিসফুলি আমি চাকরি করতে পারতাম। এইটা হচ্ছে সবচেয়ে বড় দরকার একটা, সেটা
ছেলে হোক বা মহিলা হোক বা পুরুষ হোক নির্বিশেষে বাড়ির সাপোর্টটা না খুব দরকার। যখন বাড়ির সাপোর্ট না পাওয়া যায় তখন অটোমেটিক্যালি তার যে মরাল ছোট ছোট কণাগুলো থাকে না, সেগুলো ব্রেক হতে থাকে। তো আই ক্যান সে আই ওয়াজ আ ব্লেসড চাইল্ড যে আমি ওইখানে আমার ওইটা তুমি ফেস আমি ফেস করি। কিন্তু সেলসের চাকরি ইজ নট ইজি, বিকজ মানুষকে যদি 1 টাকাও তোমার তার থেকে বের করতে হয় বা কিছু একটা বিক্রি করতে হয়, বা তোমার প্রোডাক্ট বা তোমার সার্ভিস বা তোমার হোটেল কাউকে তোমাকে মানে ইটস লাইক কি বলবো, মানে তাকে ভালো লাগিয়ে তারপরে তাকে তোমার ক্লায়েন্ট হিসেবে নিয়ে আসতে হবে, সেই রিলেশনটাকে নার্চার করতে হবে যাতে তার লয়্যালটিটা তুমি কবজা করতে পারো ফর মেনি ইয়ার্স। আর আমি যে ইন্ডাস্ট্রিগুলো চুজ করেছিলাম, আমার ওটা প্রোডাক্ট বলতে আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে প্রোডাক্ট সেলিং আর একটা হচ্ছে কনসেপ্ট সেলিং। তো আমি যে সেলস ইন্ডাস্ট্রিতে ছিলাম সেটা কিন্তু কনসেপ্ট সেলিং। হসপিটাল বা হোটেল সবসময় কনসেপ্ট হয়, কারণ বা ইন্স্যুরেন্স এগুলো কনসেপ্ট হয়, কারণ আমি তার কাছে গিয়ে কোনো প্রোডাক্ট নিয়ে পিচ করছি না, আমার হাতের সামনে কোনো প্রোডাক্ট নেই। আই অ্যাম জাস্ট টেলিং দেম প্লিজ ইউ কাম টু মাই প্লেস, ইউ উইল গেট দিস সার্ভিস, ইউ উইল গেট দিস সার্ভিস। কারণ সে কোনো প্রোডাক্ট ইউজ করতে আনটিল অ্যান্ড আনলেস সে যতক্ষণ আমার ওখানে না আসছে ততক্ষণ বুঝতে পারছে না আমি সার্ভিসটা কি দিচ্ছি। তো ওইটা পুরোই কনসেপ্ট সেলিং ছিল, এখনও হসপিটালিস্ট কনসেপ্ট সেলিংয়ের মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি টাফ। সত্যি কথা বলতে একদম ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, তখনকার দিনে ইনস্টা ছিল না, ফেসবুক ছিল না, কিছু ছিল না, শুধু আমাদের ডেটা জোগাড় করতে হতো। ডেটা জোগাড় করে আমরা বিভিন্ন মেডিসিন কোম্পানি যারা ওখানে ইয়ে করতো, কী বলে ওটাকে, ব্যাঙ্কওয়েতে পার্টি করতো, এইগুলো করতো, তাদের আমরা বিভিন্ন অফার দিয়ে আনতাম। অ্যান্ড আর একটা যেটা এখন তো কমেই গেছে, কারণ ট্যুরিজম নিয়ে তখনকার দিনে ট্যুরিজমটা না অনেকটা সুন্দর ছিল, মানে ভারতবর্ষে প্রচুর এজেন্টরা ওইখানে আমাদের তাজে আসতো, যেখানে এজেন্টরা কিন্তু যারা ট্যুরিজম এজেন্ট ছিল তারা বিভিন্ন ফ্রান্স থেকে, ইউকে থেকে, চায়না থেকে বিভিন্ন মানে তারা এক একটা পুরো গ্রুপকে আনতো, সেই সেলটা খুব কিন্তু বড় হতো। কিন্তু এখন এটা একদমই কমে গেছে, ট্যুরিজমটা নিয়ে আমরা তো হয়তো ভাবছি না, এক্সপেক্টেড ভাবা হবে। তো সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটাই একটা ভোলাটাইল সিচুয়েশন ছিল, যেইটা we have gone through it. Yes, I gone through it. Right. I can imagine. And also দেখবে একটা পারসেপশন আছে যে মেয়েরা যখন সেলসে আসে they are dumb. Yes. And they're good looking. So it's like ওই dumb blonde যেটা আমরা we hear that term a lot in Hollywood films. Of course এখন ওগুলো নিয়ে অনেক মিম করে লোকে, very cruel to do that. But if you're pretty and you're in sales, then you've just been selected for your good looks. As if তোমার মুখটা দেখে লোকে তোমাকে টাকা দিয়ে দেবে, তোমার হোটেল বুক করে দেবে, তোমার সার্ভিস কিনে দেবে। Did you go through that? Yes, I have gone through. Even আজকে হয়তো একটা পজিশনে আসার পর আমি জানি না পেছনে কি কথা বলে, ডেফিনেটলি বলে, কিন্তু আমি গেছি, এরকম না যে ইভেন মাঝে মাঝে অনেক যদি আমি কান পাতি শুনতে পাবো যে আচ্ছা ও কিভাবে হসপিটালটা বানিয়েছে, আমরা সবাই তো জানি, মানে এইটা একদম না যে শুনি না, একদম শুনি। অ্যান্ড এইটাকে আগে হয়তো অনেকটা I used to take it very deep personally. হ্যাঁ, পার্সোনালি ডিপলি নিতাম, কিন্তু এইটা বলে না বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়, সেটাই হয়তো হয়ে গেছে। সো আই হ্যাভ কাউন্সিল সো মাচ উইথ মাই সেলফ যে আমি কেন অন্যের কথা ভাববো, লেট মি জাস্ট এগুলো সব গার্বেজের মতো ফেলে দিই, অ্যান্ড লেট মি কনসেন্ট্রেট অ্যাবাউট মাই জব, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। রাইট। যেরকম বলে না কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা, তো ওটা তো আছেই। আর আমার মনে হয় সাকসেসফুল উইমেন হ্যাভ টু হিয়ার দিস ইভেন মোর, অ্যান্ড গড হেল্প ইউ ইফ ইউ আর গুড লুকিং। তাহলে তো শি ইজ ডেফিনেটলি আইদার স্লেপ্ট হার ওয়ে টু দ্য টপ, or she has a sugar daddy, or she's a gold digger. মানে এই টার্মস গুলো মানে very easily আমরা we just kind of throw it on women. সোমা, আর একটাও তোমার জীবনে as you were sort of shining in your career,
your personal life was difficult Yeah. and complicated. And like many women in this country, I think I was watching a lovely reel the other day যেখানে বলছিল যে divorce is actually the sign of a healthy society. You know, যেখানে if two people are incompatible, respectfully they part ways, সেখানে যে সবসময় abuse হবে, মারামারি হবে, cheating হবে, তার কোনো মানে নেই. It could just be two people যারা একসাথে আর পথ চলতে পারছেন, and we must respect that. তুমি you went through a broken marriage. I Yeah. use the word consciously because এখনো ডিভোর্সটাকে broken marriage. Are divorced people, their families, তাদের children have to hear this term broken home. You come from a broken home. Yeah. I'm always saying on this show that a broken home, quote unquote, is much better than a home যেখানে there is fighting, abuse, toxicity and disrespect every day. You know, children from a broken home, jehetu I run a community of single women, they are happier and healthier often, and tomar meye ache, we'll get to that. তুমি যখন ওই ফেজটায় লাইফের বলছিলে, I say this because you know আমি অলওয়েজ বিলিভ করি যে অ্যাজ উই উইমেন ইভলভ আমাদের মানসিক অবস্থা, আমাদের ফিজিক্যালিটি, আমাদের কারেজ goes through also a deep transformation. এবং I think nothing better is a teacher than life. Yeah. Right? তো তোমার এই যে phase of exiting your first marriage, what did you learn from that? সেখানেও কি you faced social stigma, ওই divorcee dhabba, you know, character assassination, moral policing? Did you face that? Yeah, I faced that. Definitely I faced that because আমি যখন আমার ফার্স্ট ম্যারেজকে আমি ব্রেক করেছিলাম Right. বিকজ আমার মনে হয়েছিল সত্যি কথা বলতে ওয়েন আই ওয়াজ প্রেগনেন্ট তখন ফার্স্ট যিনি ছিলেন উনি অন্য আরেকটা রিলেশনে জড়িয়ে পড়েছিলেন. সো ইট ওয়াজ মানে আমার কাছে ইট ওয়াজ ভেরি হার্টিং ফর মি রাদার. Of course, it's insulting. ইনসাল্টিং. and then I thought that তারপরে আমি আর 7 months আমি ওইখানে থেকেছিলাম. থাকার পর I thought that this is not the way to do, you know, like এইভাবে কেন বাঁচবো কেন. ঠিকই. অ্যান্ড আমি যখন ওইখান থেকে বেরিয়ে আসি, আই ডিডন্ট গো টু মাই ফাদার হাউস ইভেন. আমি নিজে একটা কোয়ার্টার নিয়েছিলাম ব্যারাকপুরে, পাতুলিয়া বলে একটি জায়গা আছে, সেইখানে আমি কোয়ার্টার নিয়েছিলাম. অ্যান্ড দেন দিস ওয়াজ মাই ফার্স্ট হোম রাদার আই ক্যান সে. নিয়ে আমি থেকেছিলাম. দেন আমি আর একটা ছোট্ট বাড়ি কিনি. বাড়ি কেনার পর আমি তখন নিউরোসায়েন্সে চাকরি করতাম. বাড়ি কেনার পর আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফ্ল্যাট. আমি আমার মাকে নিয়ে আসি. মাকে নিয়ে এসে বলি যে, আমার মা বললো হ্যাঁ ঠিক আছে আমি থাকবো. আমার বাড়ির লোকেরাও কখনো জোর করেনি ওইখানে এসে থাকতে হবে বা বাড়িতে গিয়ে থাকতে হবে. আই থট দ্যাট কে মরালিটি হচ্ছে যে যখন এইরকম ধরনের কোনো রকম ঘটনা ঘটে তখন মা বাবাদেরও একটা বিষাদ জন্মায়, কোথাও না কোথাও মনের কোণে একটা মানে জমা জায়গা থাকে যে আমার মেয়েরও কোনো জায়গায় ভুল ছিল. আমি সেইটাকে ক্রস করবার জন্যই আমি কিন্তু বাড়িতে আর যাইনি, যে আমি আমার নিজের বাড়িতে আমি নিজে করে আমি থেকেছিলাম. অ্যাকচুয়ালি হয়তো অনেক মেয়ে ভাবে চলে যায়, তাদের সেই রকমভাবে সক্ষম হয় না, কিন্তু আমার মনে হয় যে ওই যে বারবার কথা শোনাচ্ছে না, নিজে যদি একটা ছোট্ট কুঁড়ে ঘরেও থাকে সেইটা কিন্তু অনেক শান্তির জায়গা, যে আই হ্যাভ স্বাধীনতা সেই জায়গাটা. তো আমি মাকে বললাম যে তোমাকে মেয়েকে দেখতে হবে, আদারওয়াইজ কি করে সম্ভব, আমাকে তো চাকরি করতে হবে. তো মাই মাদার শি হ্যাজ এগ্রিড অ্যান্ড সম্পূর্ণ আমার মেয়েকে সময় দিত, আমি যতটা পারতাম আমি দিতাম. তারপরে অনেক বছর পরে আমি যেই সেকেন্ড ম্যারেজটা করলাম, আমার এত দেরি করে কেন করলাম, আমার একটাই জায়গা ছিল যে আমার মেয়ে কনসিয়াস হওয়ার পর সে বুঝুক যে মা কেন এই ডিসিশনটা নিয়েছিল আর কেন ফার্দার এই ডিসিশন নিয়েছে. আজকে আমার যে সেকেন্ড ম্যারেজ আমি করলাম, আমার মেয়ে ক্লাস 8-এ পড়াতে আমি করেছি, অ্যান্ড তার সম্পূর্ণ
সম্মতি ছিল, শি ওয়াজ এগ্রি আমার সাথে। মানে মানে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের নাম সন্দীপ। সন্দীপ আমার চেয়ে বেশি আমার মেয়ের কাছে ইন্টারভিউ দিয়েছে। তো বিভিন্ন জিজ্ঞাসা, দুজনের মধ্যে ভালো লাগা, একটা বন্ডিং তৈরি হওয়া। আজকে কোনো কিছু পারমিশন করাতে গেলে আজকে মেয়ে আগে তার বাবাকে বলবে, দেন আমাকে বলবে। দে হ্যাভ দিস কাইন্ড অফ বন্ডিং। অ্যান্ড সত্যি কথা বলতে আমার এবারে যেটা হচ্ছে যে মানুষের যারা এরকম এই ব্রোকেন ম্যারেজের যারা মেয়েরা থাকে, তাদের যখন বিয়ে করে তাদেরও প্রচুর, যে ছেলেটা তারও কিন্তু তার দিকটাও দেখতে হয়, তাদেরও কিন্তু অনেক সোশ্যালি অনেক কিছু ফেস করতে হয়। আমরা শুধু আমাদের দিকে দেখবো এরকম ব্যাপার না, ওকেও অনেক কিছু শুনতে হয়েছিল, অনেক কিছু ইয়ে করতে। বাট he didn't bother anything, just coolly he handled it everything very coolly. And আজকের দিনে যেই জায়গাটা হয়ে দাঁড়িয়েছে, আমরা প্রথমে একটু সমস্যা হয়েছিল এই আমাদের এই ম্যারেজটা নিয়ে, কিন্তু পরে আজকে আমরা উই আর ভেরি মাচ হ্যাপি। মানে টাচউড এটা যাতে সব সময় থাকে। আর আমার মনে হয় যে যখনই এই ধরনের ম্যারেজের কথা আসে, যে ছোট বাচ্চা ছোট থেকে একদম বিয়ে না করে, যদি আর একটা সেটেলমেন্ট না করে একটু বাচ্চা বড় হয়ে যাওয়ার পর যদি করা হয়, তাহলে তার সম্মতিতে করলে অনেক জায়গাগুলো যেগুলো আমাদের শুনতে হয় না, যেগুলো আমাদের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আর থাকে না। আমি নিজে অ্যাটলিস্ট 2010 থেকে আমি 2020 10 ইয়ার্স আমি সময় দিয়েছি। নিজেকে তৈরি করতে হয়েছে, মেন্টালি তৈরি করতে হয়েছে, যেই জায়গাগুলো আমি ভুল করে এসছি, আমি ভুলটা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তবুও কোথাও না কোথাও তো একটা ভুল করেছি। আর আমার মনে হয় যে যখনই আমাদের সাথে কিছু খারাপ জিনিস হয়, আমি ভাববো যে এটা আমার দোষ, আমি তার দোষ দেব না, বিকজ আই মেড আ মিস্টেক টু রিকগনাইজ দ্য পারসন। আমি ভুল করেছিলাম সেই মানুষটাকে চেনবার জন্য, এটা আমার ভুল, আমি কাউকে দোষ দেব না। আমার সাথে যা আজকে খারাপ হয়েছে, আই অলওয়েজ বিলিভ দ্যাট যে আমার জন্য হয়েছে। ওয়াই শুড আই গিভ ব্লেম টু আদার? ইট ওয়াজ মাই ডিসিশন, I have done mistake. Right. Well, every mistake, every cloud has a silver lining. And I think আমি যেটা বারবার বলি যে sometimes second chances are much more powerful, more potent and more positive than one, the first mistake or the first blip on the road. So সেই গল্পটা আমরা এবার শুনবো সোমার কাছ থেকে। সোমা, তুমি তো ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের একদম প্রথম থেকে ছিলে। হাউ ডিড ইউ সুইচ গিয়ার্স ফ্রম ইন্স্যুরেন্স টু হেলথ কেয়ার? এটা কি করে হলো? অ্যাকচুয়ালি আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়, অ্যাক্সিডেন্টের পর আমি 1 বছর বাড়িতে বসেছিলাম। কি করে হলো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল আর কি, ওই পালশিট রোড আছে বর্ধমান, ওই সাইডে আমরা একটা কাজ থেকে ফিরছিলাম, আমার মেয়েকেও আমি সাথে নিয়েছিলাম। তো সেইখানে এই সকালবেলার দিকে ভোরবেলা অ্যাক্সিডেন্টটা হয় আর কি। তো নিয়ন্ত্রণ হারানো বলবো না, ওই সামনে ওই সবজি নিয়ে ভ্যান যায় না, হঠাৎ করে এসে পড়েছিল, তাকে তাকে সেভ করতে গিয়ে আমার গাড়িটা একেবারে ধাক্কা মারে আর কি। তো সেইটাতে মানে অনেকজন ছিল, আমার ড্রাইভার চালাচ্ছিল না, ড্রাইভার পেছনে বসেছিল, আর একজন ছিল সেই চালাচ্ছিল, আর আমি সামনে ছিলাম। হ্যাঁ, আমার মেয়ে পেছনে ছিল, গড়িয়ে সিটের নিচে 3.5 বছর বয়সে ঢুকে গিয়েছিল। আমার ড্রাইভার সে আগে আমার মেয়েকে গোলু বলতো, সে আগে হাতে কোলে নেয়, কাঁচ ভেঙে নিজে বার হয়ে আসে। আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি দেখছি আমার পুরো পা মুড়ে ঢুকে গেছে সামনে, আমাকে টানছে। আমার তখন সেই টাইমে আমার জ্ঞান ফিরেছে, মানে ওরা বার করছে আর কি। তারপরে যাই হোক বার হয়ে উত্তরপাড়া যে জেনারেল হসপিটাল, ওইখানে যাওয়া হলো। ওখান থেকে তারপরে যেহেতু ইকবালপুর নার্সিংহোমে চেনা জানা ছিল, সেইখানে ইমিডিয়েট হলো। আমি ভাবলাম আমার মেয়ের, সবার যখন শুনছি আমার ড্রাইভারের হাঁটুতে লেগেছে, তার ওটি করতে হবে, মানে অরিফ করতে হবে, আরও সবার করতে হবে, 4-5 জন ছিল।
তো আমি ভাবছিলাম না আমার মেয়ের হয়তো কিছু হয়নি, কিন্তু যখন ইমিডিয়েট আল্ট্রাসাউন্ড করে বোঝা গেল যে ওর কিডনিতে ব্লাডারে ক্লট হয়েছে ওইটুকুনি। Oh God. সো দ্যাট টাইম আই ওয়াজ ওয়ারিড যে Of course. কি হবে। তো সেই ক্ষেত্রে তখন তার রাত 1:30 না 2টোর সময় সার্জারি হয়েছিল মনে আছে, ডক্টর একে সিং এসে করেছিল। অ্যান্ড দেন প্রায় এক সপ্তাহ পর আমি ওকে বাড়িতে আনি। বাড়ি আনার পর না যেটা হয়েছিল, ওকে বলা হয়েছিল যে 15 দিন পর থেকে ওকে হাঁটানো স্টার্ট, ও হাঁটতে ভয় পেত, হাঁটতে পারতো না। তো আমি তখন ভাবলাম যে আমার তো এইভাবে জবে যাওয়া সম্ভব না, আই হ্যাড টু লিভ দ্য জব। তো আমি একদম ঘরে থাকলাম। থেকে মানুষ 1 বছর বসে থাকলে তো সেই রাজার সম্পত্তিও রাজার সম্পত্তি শেষ হবে কিনা জানি না, আমার শেষ হয়ে গিয়েছিল। তো আই সোল্ড মাই কার অ্যান্ড এভরিথিং, আই ডিপ্লেটেড, মানে আই হ্যাভ বিন ডিপ্লেটিং ইচ অ্যান্ড এভরি মাই সেভিংস। অ্যান্ড দেন তারপরে যখন আমি তারপরে খুব রেগুলারলি আমি জব খুঁজতে থাকলাম। যখন জব খুঁজতে থাকলাম, ইন্টারভিউ দিতে যেতাম বিভিন্ন জায়গায়। সো আই গট দ্য অপরচুনিটি ফ্রম ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। আমাকে যখন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আমি গেলাম, ডক্টর আর.পি. সেনগুপ্ত বলেছিল যে তোমাকে কন্ট্রাক্টে কাজটা করতে হবে। বললাম কন্ট্রাক্টে করবো? অ্যান্ড তখন আমার কাছে আর কিছু ছিল না, আমার কাছে এটাই মনে হয়েছিল ওটাই আমার কাছে স্বর্গ, একটা লাইফলাইন। হ্যাঁ ওটাই আমাকে ইমিডিয়েট, হ্যাঁ ঠিক আছে আমি করব। উনি সাথে সাথে আমাকে কন্ট্রাক্ট সাইন করালেন আমার মনে আছে। অ্যান্ড দেন নাও ইউ হ্যাভ টু স্টার্ট দ্য ওয়ার্ক। ওকে ফাইন। অ্যান্ড আমি গিয়ে আমি কিভাবে কাজ করব আমি বুঝতে পারছিলাম না। তখন নিউরোসায়েন্সে পেশেন্ট থাকতো 5টা থেকে 7টা করে পেশেন্ট থাকতো। ফার্স্ট আমি দেখলাম যে আমার ওই তাজের থেকে শিখে আসা যে কর্পোরেট টাই আপ করতে হবে। ফার্স্ট আমি দেখলাম যে আগে কর্পোরেট টাই আপগুলো করাতে হবে। দেন আমি ডক্টর আর.পি. সেনগুপ্ত তাদের বললাম যে ডু ইউ হ্যাভ এনি কর্পোরেট টাই আপ? নো, উই ডোন্ট হ্যাভ। সো লেট মি ট্রাই। ফার্স্ট আমি কর্পোরেট টাই আপ করতে আরম্ভ করলাম। আমার ফার্স্ট টাই আপ আমি নভেম্বর 16 তারিখে জয়েন করেছিলাম। আমার ফার্স্ট টাই আপ ছিল হচ্ছে গারেন্ডিড শিপ বিল্ডার্স। জিআরএসসি করার পর তারপরে বিভিন্ন টাই আপ করা, অ্যান্ড দেন তারপরে তো প্রচুর ফ্লো আরম্ভ হলো, ওএনজিসি বিভিন্ন কর্পোরেটসগুলো টাই আপ করলাম। অ্যান্ড আই ওয়ার্কড ওভার দেয়ার ভেরি জয়ফুলি। অ্যান্ড কিছু কিছু মাঝখানে মনে হয়েছিল ছেড়ে দেবো, বিকজ তখন আই ইউজ টু গেট লটস অফ অপরচুনিটি অ্যান্ড লটস অফ জব অফার। কিন্তু যেদিনকা ফাইনালি ছাড়লাম যে হ্যাঁ মনে হলো এবার নিউরোসায়েন্স ছেড়ে এবারে অন্য কোথাও বেরোবার টাইম হয়েছে, তখন আমি ফোর্টিসে জয়েন করি। ওকে। অ্যান্ড ইভেন ফোর্টিসেও ভীষণ ভালোভাবে সার্ভ করেছি আমি। করার পর দেন আই থট দ্যাট নো, আই হ্যাভ টু মুভ সামওয়্যার এলস টু গেট দ্যাট নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং। তোমার মেয়ে, হাউ ইজ শি নাও বিফোর আই গো টু দ্য নেক্সট Yeah, কোয়েশ্চেন? she is absolutely fine. That's good. Yeah, she is 18 plus right Wow. now. Okay. So it's a long time. Hopefully, সেই accidented, the bitter memories, painful memories. But sometimes দেখবে এইগুলো লাইফে এক একটা ফাঁড়ার মতন আসে, but তারপরে there's a lot of learning, there's a lot of growth, there's a lot Yeah. of transformation. আমি এটা দেখেছি, because even I went through a very big car accident Okay. when I was only 24 years old. But after my accident, I realized that I should wear, or we should wear the seat belt even at the back. নো অ্যাকচুয়ালি ওই অ্যাক্সিডেন্ট থেকে আমি 2-3টে জিনিস শিখেছি। এক হচ্ছে যে বাচ্চাকে নিয়ে যখন বেরোনো হয় দূরের রাস্তায়, তখন সেইটা যাতে খুব গভীর রাত্রি না হয়ে যায়, যেটা উই ডিড আ মিস্টেক, রাদার আই ডিড আ মিস্টেক অ্যাজ আ মানে মা হয়ে। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে যে সেটা হচ্ছে খুব কথা বলা উচিত নয়। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন আমি সম্পূর্ণ অ্যাওয়ার্ড ছিলাম। তো যখন কথা বলছিল হয়তো ওটাকে অন্য রকমভাবে কাটানো যেত, কিন্তু কাটানো গেল না হয়তো। But I guess it was fated. I mean, এই জিনিসগুলো তো ভবিতব্য। Exactly. I mean, we cannot escape it. But seat belt, please use a seat belt, whether you're
driving, whether you're in the front, back, right at the back, always be seat belted. তুমি ফোর্টিসের পরে তোমার মধ্যে আই ক্যান সেন্স একটা অলওয়েজ সেন্স অফ অ্যাডভেঞ্চার, Yeah. অলওয়েজ যে নিজেকে কি করে আরও নতুন ধাঁচে আমি দিয়ে আর একটু কাজ শিখবো, ওই খিদেটা অলওয়েজ আছে, সেটা আমি বুঝতেই পারছি তোমার সাথে কথা বলে। কিন্তু দেখো, হেলথ কেয়ার যে ডোমেনটা, সেটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিসাইজড, ওয়ান অফ দ্য মোস্ট বদনাম। মানে এখন তুমি দেখো, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার শুনেই লোকে বলবে আরে এই দুটোকেই তো ব্যবসা করে দিয়েছে। মানে দুটোই কিন্তু অ্যাকচুয়ালি মানুষের সেবা সেই ধর্ম থেকে অরিজিনেট করে, কিন্তু সামহাউ because of corporates, because of big players, because of no standardization of prices, because of exploitation of people, আমাদের public healthcare system is terrible. Private is so expensive. As I said, there's rampant exploitation. আমার মার বেলাতে, my mother was in a very large private hospital, and মানে টাকা বোধহয় জলের মতন চলে গেছে, মানে as I told you, I spent months in a hospital. Ma was in ICU largely. তুমি যখন নিজের একটা হাসপাতাল গড়বে ঠিক করলে, একটা হাসপাতালের জন্য চাকরি করা, টু বিকামিং আ ফাউন্ডার অফ আ হসপিটাল, ফার্স্টলি ইউ নিড আ লট অফ ফাইন্যান্সিয়াল ওয়েলথ, ইউ নিড আ লট অফ এক্সপিরিয়েন্স। সেটা হয়তো তোমার রানিং অফ ইট তুমি কিছুটা জানো, বাট ইউ অলসো হ্যাভ টু ব্রিং দ্য রাইট ট্যালেন্ট টুগেদার, বিকজ হাসপাতাল ডাক্তারদের মানে কাঁধে সেই তার রেপুটেশন বিল্ড হবে। এতগুলো জিনিস তুমি কিভাবে করলে, কিভাবে শুরু করলে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন ব্রাদার। যেটা হচ্ছে যে যখন আমি একটা কোনো ব্যবসা করতে যাচ্ছি, আগে তো ফার্স্ট আমি ব্যবসা বলবো এটাকে, যে এটা ব্যবসা করতে যাচ্ছি, ফার্স্ট অফ অল জানতে হবে যে আমি কোন ধরনের শ্রেণীকে আমি এই সার্ভিসটা দেব। ফার্স্ট ইউ নিড টু চুজ ইউর ক্যাটাগরি অফ টার্গেট অডিয়েন্স, যেটা আমি করে নিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছিল যে মানে আপার মিডিল ক্লাস, অ্যাভভ দ্য আপার মিডিল ক্লাসকে সার্ভ করার জন্য অল অফ দ্য কর্পোরেট হসপিটাল ইজ হেয়ার, বাট আমার যেটা মনে হয়েছে যে লোয়ার মিডিল ক্লাস, তারপরে মিডিল ক্লাসকে সার্ভ করার জন্য হসপিটাল আছে, কিন্তু প্রপার সেইগুলো স্ট্রাকচারাইজ নয়। আমার মনে হয়েছে যে সেহেতু আমি আমার হসপিটালে এইটা দিতে পারবো। ফার্স্ট আমি এই কারণেই যখন এই হসপিটাল তৈরি করার সাথে সাথে আমি গভর্নমেন্টের যতগুলো স্কিম ছিল আমি সেই স্কিমের আন্ডারে আমি আমার হসপিটালকে ইমপ্যানেলড করাই টু কেটার মাই সার্ভিস। আমি যখনই আমার গভর্নমেন্ট স্কিমের সাথে আমি আমার হসপিটালকে ইমপ্যানেলড করালাম, তখন অটোমেটিক্যালি প্রচুর লোকের কাছে আমি পৌঁছে গেলাম। আমাকে সেইটা প্রচণ্ড ডিজিটালি এক্সপেন্সিভ ওয়েতে আমি খরচ না করে আমাকে আগে এই নিটিগ্রিটিগুলো জানতে হবে যে আমি কিভাবে পুরো জায়গাটাকে ডিজাইন করব। সেইটা আমি করলাম। সেইটা করবার পর যেটা হচ্ছে ডক্টর, আমি যেখানে করেছিলাম নর্থ 24 PGS, যেহেতু আমি সাউথের দিকে মোস্ট অফ দ্য অ্যাটাচ ছিলাম, গেটিং আ গুড ডক্টর ইট ওয়াজ ডিফিকাল্ট। কিন্তু আমি সাউথের থেকে সব ডক্টরদের আমি নিয়ে গিয়েছিলাম, তারা এখনও আমার এখানে আসে। এখন তো পুরো ওইখানকার নর্থ 24 পরগনার সব ডক্টররাই আমার হসপিটালের সাথে অ্যাটাচড, কিন্তু তখন আমাকে তাদের হেল্প নিতে হয়েছিল। তারা এসছিল কেন? এই রিজনেই যে সবাই জানে যে সোমা বিজনেস দিতে পারে, মানে এইটা খুব স্টেট কাট বলা হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বলতে হবে, আদারওয়াইজ কিছু করার নেই। আর একটা যেটা হচ্ছে যে লোকের কাছে এইটা ধারণা যে হসপিটাল মানেই ব্যবসা আর শিক্ষা মানেই ব্যবসা। প্রথম কথা জানতে হবে যে আমরা যারা প্রাইভেট মানুষেরা যারা এই ধরনের ইনস্টিটিউট করি, ব্যবসা প্রবৃত্তি মনোভাব নিয়ে খুলি। এবারে ব্যবসা প্রবৃত্তি মনোভাবের সাথে সাথে আমরা চ্যারিটেবল করতে পারবো না, কারণ এটা চ্যারিটেবল জায়গা নয়। কিন্তু আমরা একটা লেভেলে গিয়ে তার প্রাইজিং কি করব সেটা কিন্তু আমরা ভাবতে পারি ফর পুয়ার পিপল।
আর সেইটা আমি ভেবেছি আমার এইখানে আইসিইউতে খরচা পড়ে হচ্ছে 15,000 to 20,000 পার ডে, যেটা কিন্তু যে কোনো কর্পোরেট হসপিটালে গেলে, আমি নাম নিচ্ছি না, ওটা 50,000 to 70,000 Absolutely. হয়ে যায়, If not more. হ্যাঁ। এরপরে কেন কেন ব্যবধান সেইটা জানতে হবে। আমি একটা 200 বেডের কর্পোরেট হসপিটালে তার যে খরচা, তার যে এক্সপেন্সেস, Overheads যেটা। ওভারহেড যেটা রয়েছে, সেইটা তো অনেকটা বেশি আমার হসপিটালের চেয়ে। Correct. তো আমি যখন ভাবছি যে আমি আমার পেশেন্টকে নিয়ে কর্পোরেট হসপিটালে যাব, তাহলে ইউ হ্যাভ টু মেক ইউর মাইন্ড অ্যাকর্ডিংলি যে আমাকে ওইখানে প্রচুর এক্সপেন্সেস করতে হবে। কিন্তু whereas when the people is coming to my hospital, সেইখানে কিন্তু তাকে বলেই দেওয়া হচ্ছে যে আপনি এই হেডে এই খরচাগুলো পাবে। এবারে মানুষের কাছে আরও ব্যাপার হচ্ছে যে মানুষ বলতে থাকে অনেক হিডেন চার্জেস থাকে। এখন কিন্তু ওই হিডেন চার্জেসটা ওরকমভাবে কোনো দিনই থাকতো না হিডেন চার্জেস, কারণ যেইটা যা নেওয়ার সেইটা নেওয়া হতো। এবারে খুব সত্যি কথা বলতে কোভিডের টাইমে কিছু কিছু হসপিটাল মানে এটার অসৎ ব্যবহার করেনি সেটা কিন্তু বলবো না, অনেকে ব্যবহার করেছে, যেখানে প্রচুর প্রচুর গ্লাভস ঢুকিয়ে দিয়েছে, প্রচুর রকমের কিছু করেছে, হ্যাঁ এগুলো সব ঢুকিয়ে দিয়েছে, সেইটার জন্য একটা বাজে প্রভাব পড়েছে। এটার সাথে সাথেও আফটার কোভিড প্রচুর মানুষ মনে করেছে যে এই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি আর চলবে না, লেটস গেট ইনটু দিস বিজনেস। কোভিডের পরে প্রচুর লোকেরা এই পেশার সাথে যুক্ত হয়েছে। সেইটার জন্য কী হচ্ছে, তারা তো হসপিটালের নিটিগ্রিটিটা জানে না যে কিভাবে কি করতে হবে না করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্ডাস্ট্রির অনেকটাই পতন ঘটেছে এই রিজনটার জন্য। আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু অনেকটা পতন ঘটেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, আর একটা যেটা আনসার আমি দিতে চাই সেটা হচ্ছে যে সবসময় আমি যে বিজনেস এই হসপিটালটা শুরু করেছিলাম, এই হসপিটালে আমি একদম মিনিমাম ইনভেস্ট করেছিলাম। সবসময় পয়সা দিয়ে মানে বড় একটা কিছু হয় না, আমি এটা মনে করি। কারণ আমার নেটওয়ার্ক যারা ছিল তাদের আমি সব কিছু আগে রেন্টে আনিয়েছিলাম, আমার তো কেনার দরকার নেই। বিকজ আমাকে আগে দেখতে হবে, যেমন আমার হসপিটালে আমি ফার্স্ট আগে একটা ডায়ালিসিস মেশিন এনেছিলাম। আমি যখন দেখলাম যে আমার ডায়ালিসিস মেশিনটা আমার ফুল হয়ে গেল, আমি তারপরে আর একটা ইনভেস্ট করলাম। ইভেন কি আমি কিছু কিছু ভেন্টিলেটর ভাড়ায় আনিয়েছিলাম। আমি প্রথম কথা বলছি, আমি খুব ইনভেস্ট করিনি, ভাড়ায় আনিয়ে চালিয়ে যখন দেখলাম যে না, নাও মাই আইসিইউ ইজ কমপ্লিটলি অকুপাইড অ্যান্ড ইট ইজ গিভিং আ গুড রেভিনিউ অ্যান্ড সবটা আমার ঠিকঠাক মতো যাচ্ছে, দেন এখন আমার সব ভেন্টিলেটর নিই। তো সেই ক্ষেত্রে যখনই আমি কোনো বিজনেসে আমি থাকবো বা বিজনেস নিয়ে আমি ভাববো বা বিজনেস করার কথা ভাববো, এই যে মানুষের মাথার মধ্যে আছে যে আমাকে প্রচুর ইনভেস্ট করতে হবে, আমি এইটা বারণ করব যে খুব প্রচুর ইনভেস্টমেন্ট না করে সেইটাকে কি করে শর্টকাটে আনা যায় দেখতে হবে। আর একটা যেটা হচ্ছে যে রেকারিং এক্সপেন্সেস, আমরা কি করি, রেকারিং এক্সপেন্সেস প্রচুর করে ফেলি। ওই রেকারিং এক্সপেন্সেসকে আমাদের কিন্তু একটা মিনিমাইজ ওয়েতে করতে হবে। আর রেকারিং এক্সপেন্সেসের জন্য যদি আপনি আপনার ঘর থেকে টাকা লাগান, তাহলে সেই বিজনেস কখনো দাঁড়াবে না। আমি হসপিটাল বা যে কোনো বিজনেস হোক, সে ক্যাফে করুক, রেস্টুরেন্ট করুক বা যে কোনো ইন্ডাস্ট্রি করুক, আপনি যে বিজনেস করছেন মিনিমাম ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ক্লায়েন্টেল থেকে, মানে যে ক্লায়েন্ট আছে, যে নেটওয়ার্ক আছে, যে আপনার কাস্টমার বেস আছে, সেইখান থেকে আপনি আপনার রেকারিং খরচা চালান। আপনি আফটার 1 year আপনার ওই ইনস্টিটিউটকে
ডেভেলপ করবার জন্য, ডেভেলপমেন্টের জন্য আপনি আবার ইনভেস্ট করুন। আপনি যদি রেকারিং বিজনেসের জন্য আপনি পয়সা দিয়ে চালাতে থাকেন, তাহলে কিন্তু সেই বিজনেস কখনো সফল হবে না, দাঁড়াবে না। আমরা সোমাকে, আমারই ভুল, সোমাকে আমি বললাম শি ইজ দ্য ফাউন্ডার অফ আ হসপিটাল। কেষ্টপুরে 54 bedded Gooddays Hospital is Shoma's second baby, first professional baby and second karmic baby, if I may call it. খুব ইন্টারেস্টিং কথা, খুব আমি বলবো ইনফরমেটিভ কথা। যারা এই সেক্টরটাতে আসতে চাইছেন, উইমেন হু ওয়ান্ট টু কাম টু দিস সেক্টর, আমাদের একটা পারসেপশন আছে না যে মেয়েদের কাছে কি আর এত টাকা কখনো থাকে, ছেলেরা অনেক বড় লোক হয়। উই অলওয়েজ হ্যাভ দিস জেন্ডার ভেরি জেন্ডার কালার্ড ভিউজ। তো সোমা যে কথাটা বললো যে ট্রাই টু ম্যাক্সিমাইজ ইয়োর ইনভেস্টমেন্ট বাই সিং কোথায় আমি টাকাটা দিচ্ছি, এবং ইনিশিয়ালি যদি কিছু ইকুইপমেন্ট লাইক শি হায়ার্ড, I think that's a great idea to see যে তোমার আইসিইউতে কটা কি লাগছে and then going forward যে হ্যাঁ ঠিক আছে আমি করব। I think that's great. আসলে কি আমার অলওয়েজ জানো তো একটা কথা মনে হয় সোমা, মেয়েরা না খুব প্র্যাকটিক্যাল হয়, এবং মেয়েরা আমরা আমাদেরই ভুল এটা সমাজের, যেহেতু মেয়েরা অনেকদিন পড়াশোনার থেকে নিষিদ্ধ একটা এরিনা ছিল, মেয়েরা পড়তেন না, ছোট বয়সে মেয়েদের বিধবা বিবাহ ছিল না, এখানে বাল্য বিবাহ ছিল, মেয়েরা অনেক পরে ওয়ার্কফোর্সে এসছে। সো উই থিঙ্ক দ্যাট উইমেন আর নট গুড উইথ মানি। নো, অ্যাকচুয়ালি আমার এইখানে একটা কথা আছে, আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে এইটা করে তুলেছি 100 বছরের মধ্যে। আমরা যদি আমাদের যদি উপনিষদ বেদ এগুলো দেখা হয়, সেইখানে কিন্তু আমি যত কটা নারীর নাম বলবো, গার্গী, মৈত্রী, লোপামুদ্রা, তারা প্রত্যেকটা বিদ্যায় নিপুণা ছিল। তারা যেমন অস্ত্রবিদ্যায় নিপুণা ছিল, তারা নবরত্ন সভা সাজাতো, সব কিছু করতো। তাহলে আমার কোথাও যেন একটা জায়গায় মনে হয় আমরা নিজেরাই নিজেদেরকে একটা বাউন্ডারিজের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, আজকে যখন আমি দেখতে পাই আমার হসপিটালে, যখন ছেলে হয়, কারোর কোনো পরিবারের ছেলে হয়, সে মিষ্টির পর মিষ্টি আসে, কিন্তু যখন মেয়ে হয় সেইটা কিন্তু আসে না। সেইটা আমার কাছে খুব খারাপ লাগে, দুঃখজনক। সেই কারণে আমি আমার হাজবেন্ডের সাথে এই কথাটা বলছিলাম যে এইরকম আমি যদি করি, আমার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে, সেটার নাম হচ্ছে গৌরিস ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনের মাধ্যমে আমি এইটা করতে চাইছিলাম যে এইবার থেকে মানে আমার এইখানে যতবার LUCS হবে বা যতবার ডেলিভারি হবে, সেইখানে যদি মেয়ে হয় আমি পুরো এটা ফ্রিতে করব। অ্যান্ড আমার এই জায়গাটা আমার কোথাও খারাপ লাগা যে যখন ছেলে হলো তখন সমস্তটাতে মিষ্টি বিতরণ করছে, সেখানে কিন্তু সেই মানে সেই ছেলেটার মাও ইনভলভ। অ্যাবসলিউটলি। তাহলে আমরা যারা রয়েছি, আমরা আমাদের বাউন্ডারিজটা তৈরি করে দিয়েছি, একদম একটা রেখা টেনে দিয়েছি, আমরা কখনো এইটার বাইরে গিয়ে ভাবতেই পারছি না। দ্যাট ইজ আ প্রবলেম। ইয়া, অ্যান্ড ইটস স্যাড বিকজ এখনও আমাদের দেশে the ratio of men or boys and girls, men and women, there is a huge staggering difference. এবং এটা তো আমি দেখেছি যে ছেলে হওয়া নিয়ে, মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন, she has 4 children and she complains যে আমার তো মেয়ের পর মেয়ে হচ্ছিল, অ্যান্ড আমার ননদরা আমাকে এত মানে বলে যে কি তোমার একটা ছেলে হবে না। তো every year, almost every second year, I had to get pregnant just to prove them wrong. Finally, after 3 daughters, I gave birth to a son, and my reproductive cycle was মানে তারা আমাকে মানে কি বলবো, ক্ষান্ত হও, এবার ক্ষমা পেলাম যে ঠিক আছে বাবা, এবার আমি শান্তিতে বাঁচতে পারি। তো এগুলো আমরা ভাবি যে একটা সার্টেন ক্লাসের মধ্যেই এটা, না না, এরকম না, একদম এটা তো আমি দেখেছি। ইনফ্যাক্ট IVF ক্লিনিকেও তুমি যদি যাও, সেখানে মানুষে এত মানে শিক্ষিত হয়েও অশিক্ষিত, সেখানে তারা এসে বলছে যে আমরা IVF এত পয়সা দিচ্ছি, ছেলে চাই।
অ্যাজ ইফ মানে আইভিএফ ডাক্তার একজন ভগবান, মানে এটা তো ঠাকুর ছাড়া বা এনার্জি বা ইউনিভার্স ছাড়া তো এটা তো কারোরই। এক্স ওয়াই এর ফ্যাক্টর, একদমই তাই, এটা তো এক্স ওয়াই এর বিজ্ঞান, ফ্যাক্টর, এটা তো বিজ্ঞানের বিজ্ঞান, ফ্যাক্টর। একদম আই নো অ্যাবসলিউটলি। তুমি যে মার্কেটটা বা যে ফিল্ডে ঢুকলে সোমা, ইটস আ হাইলি কম্পিটিটিভ ওয়ান, ইয়া বিকজ কলকাতায় দেখো কিছু তো পুরনো হাসপাতাল আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে, বেলভিউ, উডল্যান্ডস, ওগুলো এএমআরআই ছিল আগে, ইডিএফ, আমি যেহেতু যোধপুর পার্কে থাকি এখন অশোক হয়েছে, তো এই ক্ষেত্রে তো প্রচুর প্লেয়ার্স। এবং তুমি যখন যে টাইমটাতে এলে তার পরপরই কোভিড এসে গেল, সো অনেক বিজনেস কিন্তু কোভিডের ধাক্কা না, আমি খেয়ে, কোভিডের পর তুমি করেছি, কোভিডের পর খুলেছো। when did you start? actually 2021? yeah, I have started this 2021 ওকে, 4th of August। সেটা তো কোভিডের বছর। কোভিডের 2021 যখন জুন জুলাই, কিন্তু কোভিড অলরেডি পার হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ওটা সেকেন্ড ওয়েভ ছিল। I know, Delta, ইয়া হ্যাঁ। ইয়া ডেল্টা ছিল। তো সেই ক্ষেত্রে ওই যে একটা যে হয় না যে কোভিডের টাইমে যে রোগীর মানে পেশেন্ট আসার যে একটা ঝড় ছিল, আর তারপরে হঠাৎ করে শান্ত হয়ে যাওয়া, সেইটা কিন্তু আমি ওই যে একটা লাইনটা, সেটা কিন্তু আমার সাথে হয়নি। হয়নি। কারণ আমি প্রিপেয়ারই ছিলাম যে এইবার আমার মোটামুটি পেশেন্ট, আমি যেই টাইমে ওপেন করছি আমার পেশেন্টটা কম হবে, আমি খুব একটা পাবো না। আমি কিন্তু অগস্টে খুলে আমি অক্টোবরের 5th of অক্টোবরে আমি আমার নর্মাল পেশেন্ট পেতে আরম্ভ করি। তার আগে কিন্তু ছোটোখাটো আমি এই ধরনের পেশেন্ট পাচ্ছিলাম। তো আমি ওই মোটামুটি 3 to 4 মান্থসের একটা রেকারিং যে আমার খরচা হবে সেইটা আমি মাথায় নিয়ে নেবে, আমার মাথায় আমি ক্যালকুলেশন আমি করেছি। এটাই আমি তোমাকে বলছিলাম, তুমি দেখবে সংসারে যারা, যে মারা, যে দিদিমারা, যে মাসিরা কাজ করেননি, তারাও কিন্তু, কেন আমি বলি মেয়েরা সংসারের লক্ষ্মী হয়, তারাও কিন্তু টাকা বাঁচাতো একদম। তারাও কিন্তু সংসারের বা বাজারের টাকা যেটা ওনাদের দেয়া হতো বা পুজোয় সবাইকে জামা কাপড় সেইটার থেকে বাঁচিয়ে তারা বাড়ির জন্য একটা হয়তো কিছু কিনতো। আমি আমার মাকে দেখেছি কীরকম, শি ওয়াজ আ ওয়ার্কিং ওম্যান দো, বাট কীরকমভাবে টাকা জমিয়ে সঞ্চয় করে একটা ফ্রিজ কিনলো আস্তে আস্তে, একটা কিছু মানে হেলথ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করলো। মানে আই থিঙ্ক উইমেন রিয়েলি, মানে মোর অ্যান্ড মোর উইমেন শুড গেট ইন টু এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড বিজনেস। কুডোস টু ইউ। এবং যে সময়টা তুমি তোমার ব্যবসার মানে হাল ধরলে, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং টাইম। তুমি এখন হাসি মুখে বলছো, বিকজ দেখো আমি জানি, আই ওয়াজ ইন হসপিটাল ফর আ মান্থ from literally fighting with my life, with my dad. Both of us had the COVID in the second wave, এই ডেল্টার সময়। এবং এটাও আমরা জানি যে তখন বড় বড় বাঘা বাঘা রেস্টুরেন্ট, বইয়ের দোকান, শাড়ির দোকান, হোটেল বন্ধ, ঝাঁপি বন্ধ করে দিয়েছে। তুমি তখন শাটার ডাউন না করে শাটার আপ করছো। সো দ্যাট ওয়াজ আ হিউজ প্লাঞ্জ, মানে একটা ক্যালকুলেটেড রিস্ক পারহ্যাপস, বাট আ রিস্ক নানদালেস। Did you not feel that what will happen? মানে ওটা কি তোমার মধ্যে কখনো অ্যাংজাইটিটা এসেছিল? No, it never come, because I always believe that like যে কোনো কিছু ওপেন করার আগে you have to do the research. If you don't do, আমার মনে হলো যে আমি এইখানে গিয়ে একটা হঠাৎ করে কিছু একটা স্যালন খুলে ফেললাম বা খুলে ফেললাম, তারপরে আমার এটা প্রপারলি চললো না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু, আমি যেখানে আমার যে হসপিটালটা মানে আমি ওপেন করেছি, সেখানে কিছুই ছিল না, নিশ মার্কেট ছিল। আমি জানি যে দ্যাট ওয়াজ আমার হসপিটালে, কিন্তু যেরকমই হোক আমার সারাউন্ডেড লোকেশন থেকে আমার এখানে পেশেন্ট আসবে, নেবারিং এরিয়াসগুলো। আর একটা যেটা হচ্ছে যে একদম আমি এই চ্যালেঞ্জেসটা একদম ফেস করেছি, যে আমার আশেপাশেই প্রচুর হসপিটাল ছিল, আর একটু মানে 4 কিলোমিটার দূরে একটা হসপিটাল, আর এরকম কাছাকাছি আর কি হসপিটাল আছে, তাদের সাথে আমার কম্পেয়ার করা হয়েছে যে এই তো সবে গুডেস খুলেছে। ইভেন আমি এটাও শুনেছি যে বিভিন্ন লোকের মুখের কাছ থেকে, যে আজকে তো খুলেছে, তার 1 বছর পরে বন্ধ হয়ে যাবে, বা 2 বছর চালাতে পারবে না, বন্ধ হয়ে যাবে। নো, অনেস্টলি স্পিকিং আমি একদম চুপ করেছিলাম।
আমি ধৈর্য ধরেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমার কোথাও যেন মনে হয় আজকালকার দিনের মানুষের ধৈর্যটা খুব কমে গেছে। কিন্তু এই যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস, তো ইউ হ্যাভ টু বি, নিজেকে ধৈর্য রাখতেই হবে। যদি ধৈর্য না রাখা যায় তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আমি কোনো কিছু ঠিক ভালো ফল প্রত্যাশা করবার জন্য আমাকে সেইটুকুনি সময় আমাকে দিতে হবে আমার বিজনেসে। আর আর একটা ব্যাপার যে আফটার 2 ইয়ার্স আর আফটার 3 ইয়ার্স পর আপনার সারাউন্ডিংয়ে জানা কিছু কিছু লিডারদের নিতে হবে। একটা বিজনেস তখনই সাকসেসফুল হয় বা ইন্ডাস্ট্রি সেই মানুষটা তৈরি করতে পারে হু হ্যাজ দ্যাট ফোরসাইট, স্ট্রং ফোরসাইটস, যে হু উইল বিকাম মাই নেক্সট লিডার। আজকে আমি আমার হসপিটালের কিন্তু, আমি যদি আজকে 10 দিনের জন্য কোথাও চলে যাই, আই ডোন্ট থিঙ্ক সো মাচ, কিন্তু আমি এটা 2 বছর আগে আমি করতে পারতাম না। কারণ আজকে আমি 3 বছর, এই 4 বছর পর হসপিটালটা যখন আমিও ছিলাম না 10 দিনের জন্য, আমার মেয়েকে ব্যাঙ্গালোরে সেটেল করতে গিয়েছিলাম, কিন্তু আমার স্মুথলি চলেছে। কারণ আমার যত সারাউন্ডিং বন্ধু বান্ধবরা আছে, ইভেন দে ওয়ার ইন ডিফারেন্ট বিগ কর্পোরেট হাউস, they left that corporate house and they have joined with me. Wow. তার মধ্যে আমার যে সিও আছে রুদ্রভানু কাঞ্জিলাল, আর্লিয়ার উই used to work in neuroscience. তারপরে ও টেকনো গ্লোবালে ছিল, সেইখান থেকে ছেড়ে আজকে 3 ইয়ার্স ধরে আমার এখানে কিন্তু আছে। রিঙ্কি পালি, যিনি অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, ও আমার এখানে অ্যাজ আ, মানে ও আগে অ্যাপোলোতে ছিল, মেডিকায় ছিল, ফোর্টিসে আমরা একসাথে কাজ করেছি। সো যারা যারা আজকে আমার এখানে, আমার সেলসের পুরো টিমটা আমার সাথে মিশন অফ মার্সিতে কাজ করেছে, যে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অফ মার্কেটিং, সে আমার হাতে মিশন অফ মার্সি থেকে তৈরি হয়েছে, সেলসের নিটিগ্রিটিগুলো জেনেছে। আমি সেই ধরনের মানুষগুলোকে এনে আমি বিভিন্ন জায়গা দিয়ে তৈরি করিয়েছি। কারণ আমি যদি না জানি যে এই লিডারই আমাকে পরে দাঁড় করাবে, আমাকে সিঁড়িতে উঠতে সাহায্য করবে, তাদেরও স্টেপ দিতে হবে, তাদের স্টেপ না দিলে চলবে না। তো আমার মনে হয় এই ধরনের এই পুরো লাইন আপটা না করলে তাহলে কিন্তু এটাকে করতে হবে, না হলে কিন্তু একটা বিজনেস বা একটা ইন্ডাস্ট্রি তৈরি করা খুব মুশকিল। বড় কথা, অলসো বিং এমপ্লয়ি ফ্রেন্ডলি, being an employer who's empathetic, being an employer who has the right HR policies, because hospitals are a high pressure zone. সেখানে দিনে রাতে ডাক্তার কেন, the entire back end staff, তারা মানে প্রচণ্ড খাটুনি, মানে সেটা হয়তো আনসিন, ডাক্তাররাই মানে হিরো ইন আ গাউন, নট আ কেপ, কিন্তু ব্যাক এন্ড একটা হাসপাতাল চালানো ইজ লাইক রানিং আ হোটেল, ইটস আ 24/7. Yes, exactly. তোমার হসপিটাল ইজ, যেটা আমার রিসার্চ তুলে ধরেছে, যে ইটস ভেরি ভেরি ওয়েল নোন ফর নিউরো, মানে নিউরো ডিপার্টমেন্ট, নিউরোলজি ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ভেরি ওয়েল নোন। তুমি কি এই ডিপার্টমেন্টটাকে কনসিয়াসলি বিল্ড আপ করেছো অ্যাজ আ সুপার স্পেশালিটি ইন ইয়োর হসপিটাল? এক্স্যাক্টলি, কারণ আমার মনে হয়েছে যে 2-3টে জিনিসের জন্য মানে বেশির মানে এদিক ওদিক করতে তো লোকে বাইরে চলে যায়, সাউথে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিউরোর জন্য যায়, নিউরো সার্জারির জন্য বা নিউরো ট্রিটমেন্টের জন্য, ক্যান্সারের জন্য যায়, যাদের কার্সিনোমা ধরা পড়ে তারা বাইরে মোটামুটি যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে নিউরোটাকে আমি যদি ডেভেলপ করি, আর যেহেতু আমি নিউরো সায়েন্সে বহুদিন এক্সপিরিয়েন্সটা রয়েছে আর কি, সেহেতু আমার মনে হচ্ছে যে যারা নিউরো সায়েন্স আর বিভিন্ন বড় বড় কর্পোরেটগুলোতে অ্যাফোর্ড করতে পারবে না, দে ক্যান কাম ইজিলি, কিন্তু আমি একই ফেসিলিটি দেবো থ্রু দ্য, মানে বাই দ্য রেনাউন্ড ডক্টর, সেইখানে কিন্তু আমার একটা পরিমাপ কাঠি থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এটা জেনে শুনেই আমি আমার হসপিটালটাকে সুপার স্পেশালিটি মানে করে তুলেছি ফর দ্য নিউরো। যেইখানে যেমন আমাদের 26 এপ্রিল আমরা টিভাটো 700 যে মাইক্রোস্কোপ আমরা এখানে আনলাম, ওই মাইক্রোস্কোপের দ্বারা, যে আগে যেমন হতো যে আমরা টিউমার
টিউমারটা ঠিক করে মাথার ভেতর যে টিউমার হয় সেটা খুব ভালো করে আমরা ওটি করতে পারতাম না। তো এইটা আসার পর এটা আমাদের কাছে অনেক বেশি এই ওটি অ্যাডভান্স হয়ে গেছে। এই ওটিটা করা অনেক বেশি আমরা মানে প্রিসাইসলি করতে পারছি, যেখানে ডিপ সিটেড টিউমার, গ্লায়োমা এই ধরনের কিন্তু আমরা টিউমারগুলোকে অপারেট করতে পারছি। তো সেই কথা, তাছাড়া আমাদের এইখানে মানে কলকাতার সমস্ত রিনাউন্ড নিউরোসার্জন কিন্তু অ্যাটাচড। যেই নিউরোসার্জনদের মনে হয়েছে যে যারা বিভিন্ন কর্পোরেট হসপিটালে তারা একটু মানে যেই ধরনের পেশেন্টগুলো ওরা ওখানে অ্যাফোর্ড করতে পারবে না, দে ক্যান ইজিলি অ্যাফোর্ড হিয়ার। তো ওনারাই কিন্তু নিজেরা রেফার করে একদম একদম। সো ইটস মোর ইকোনমিক্যাল, বিকজ নিউরো তো একটা শুনেই মানুষের প্রথম চিন্তা হলো ঘর বাড়ি কি তাহলে বিক্রি করতে হবে। আই এম শিওর তোমরাও বা তুমিও এটা জেনেছো বা জানো। সো রিয়েলি মানে আই উড সে দ্যাটস গ্রেট. I feel affordable healthcare has to be a mandate in a country where most of the people are still not financially at a certain level. A one-stop shop corporate hospital, it doesn't work. You know, a couple of weeks ago I had two doctors on my show, and you know, off the record আমরা যখন আড্ডা মারছিলাম, and usually ডাক্তারদের যখন সাথে if you're friends with doctors or if you have cousins amongst ডাক্তারদের মধ্যে, তারা বলে যে কর্পোরেট হসপিটাল ইজ ওয়ার্স দ্যান আ কর্পোরেট জব। ইটস স্লেভারি অফ দ্য হাইয়েস্ট কাইন্ড বিকজ ইট হ্যাজ আ ROI। এবং একটা ডাক্তারকে একটা ধরিয়ে দেওয়া হয় যে তোমাকে এত পেশেন্ট ওপিডিতে আনতে হবে, তোমাকে এতগুলো সিটি স্ক্যান করতে হবে, নিউরোর ক্ষেত্রে বলছি, তোমাকে এতগুলো অপারেশনে ঢোকাতেই হবে পেশেন্টকে। সো দ্য পয়েন্ট ইজ যে এই যে প্রফেশনাল একটা বদনাম যে ডাক্তারের কাছে যাওয়া মানে গাদা গাদা টেস্ট দেবে, অ্যান্ড এই প্রেশারটা কিন্তু তাদের কাছে হসপিটাল থেকে আসছে because it's a corporate hospital. How is your hospital different? Actually, I don't have this kind of deadlines. Deadlines and boundaries for the doctors. আমি ওইখানে আমার এখানে মাত্র 5 জন আছে যারা পার্মানেন্ট, তারপরে বাদ বাকি যারা রয়েছে দেয়ার কনসালটেন্ট, দেয়ার অল আর ভিজিটিং কনসালটেন্ট। এবারে আমার ক্ষেত্রে সেই জায়গাটা নেই, সেই ডেডলাইনটাও নেই, কারণ দে ফিল, আমি অলওয়েজ বিলিভ করি যে আমি যদি একটা এমপ্লয়িকেও আমি সেই ফ্রিডমটা না দিই, সে কে কী করবে না করবে, তাহলে তো সব জায়গায় আমি যদি ROI দেখতে চাই, তাহলে আমার হসপিটালটা আজকে ফোর্টিস যেই জায়গায় আছে, অ্যাপেলো যেই জায়গায় আছে, বেলভিউ যেই জায়গায় আছে, CMRI যেই জায়গায় আছে, আমি পরে হয়তো ভাববো, কিন্তু আমি গুডেজের মতোই রাখতে চাই। বিকজ আমার এইখানে ট্যাগলাইনই হচ্ছে যে স্বল্প সাধ্যের মধ্যে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, আর আমি সেইটাকে মেনটেন করতে চাই। আর এই মেনটেন করতে গেলে আমি এত চাপ দিলে আমি কিন্তু কখনোই করতে পারবো না সেই জায়গাটা। এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে কি তুমি যখন কর্পোরেট হসপিটাল করবে সেই রকমভাবে তুমি চাপ দেবে? না, আমি সেইটা কখনোই করব না, কারণ যখন আমি একটা প্রপার হসপিটাল স্ট্রাকচার তৈরি করব, তখন আমার কর্পোরেটের সাথে এমপ্যানেলমেন্টই করা থাকবে যে তাদের প্রত্যেকটা হেলথ চেক আপ থেকে আরম্ভ করে ওপিডিতে এখন তো প্রচুর মানে টাই আপের অফার বেরিয়ে গেছে, সেইগুলো দিলে হয়তো এত ডাক্তারদের ক্ষেত্রে যে ROIটা আছে বা যে ধরনের ডেডলাইন কর্পোরেট হসপিটালরা দিয়ে থাকে সেইটুকুনি না দিলেই পারে, তাহলে হয়তো এই যে এক্সপ্লয়েড হওয়া বা করাপ্টেড হওয়া, এই যে একটা ধাব্বাটা লেগে গেছে, সেইটা হয়তো থাকবে না। আর তাছাড়া আমার ক্ষেত্রে, আমি এখানে সাধারণ মানুষের ক্ষেত্রে এটাও একটা বলবো যে ওনারা যে সবসময় মানে খুব বেশি টেস্ট দিয়ে দেয় সেটাও কিন্তু না। কারণ আমি যখন কোনো একটা পেশেন্টের সাপোজ তার মনে হচ্ছে তার চেস্ট পেন করছে, এবারে চেস্ট পেন করছে, সেই চেস্ট পেনের রিজনটা কি? ফার্স্ট
ইসিজি করে দেখবে বা কার্ডিয়াক প্রোফাইল করে দেখবে। যখন ইসিজি করে আর কার্ডিয়াক প্রোফাইলের ক্ষেত্রে যখন একটা মানুষ কার্ডিয়াক প্রোফাইল করবে, সেই তার তার ক্ষেত্রে তাকে এলএফটি করতে দিতেই হবে। সে তো জানে না তার অটোমেটিক্যালি জায়গাটা কি প্রবলেমটা হচ্ছে। এবারে সেটা যদি কেউ বলে যে তাকে তার বেশি টেস্ট দেওয়া হচ্ছে, তাহলে দিস পারসন উড বি দ্য রং, মানে তার পারসেপশনটা খুব রং হবে সেই জায়গাটায়। তো সেই ক্ষেত্রে তখন যখন কোনোটাই কিছু দেখা গেল তার কোলেস্ট্রল বেশি এলো, তাহলে কোলেস্ট্রল বেশি হলে তার মেডিসিন তাকে দেবে। এবারে এর মধ্যে যখন কোনো কিছুতেই ধরা পড়লো না, তাহলে সেই ক্ষেত্রে তাকে কী দেবে? তাকে ইকো দেবে। ইকোতে তার চেস্টে কেন পেন হচ্ছে, ইকোতে খুব একটা বোঝা যাবে না, তখন কী দেবে? টিএমটি দেবে। টিএমটি করতে গিয়ে যখন ধরা মনে হলো যে তার সে সেকেন্ড স্টেজ অবধি বা থার্ড স্টেজ অবধি যেতে গিয়ে তার আবার পেন হচ্ছে, তখন অটোমেটিক্যালি সেই ডক্টর তো তাকে সিএজি করতে নিয়েই যাবে, করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এবারে এটাও যদি বলা হয় যে না এইগুলো দেওয়া যাবে না, তাহলে সেটা করোনারি অ্যাঞ্জিওগ্রামও হতে পারে বা সিটি অ্যাঞ্জিও হতে পারে, যে কোনো হতে পারে, দুটোতেই বোঝা যায়। করোনারি অ্যাঞ্জিওগ্রাম কেন করা হয়, তাহলে আরও বেশি প্রিসাইসলি বোঝা যায় যে সিটি অ্যাঞ্জিওতেও বোঝা যায়, কিন্তু করোনারি অ্যাঞ্জিওগ্রামে কোন আর্টারিতে হয়েছে, কি হয়েছে, সবগুলো খুব প্রিসাইসলি বোঝা যায়। তো সেই ক্ষেত্রে ওনারা তো আগেকার দিনের ওই ডক্টরি ভাষায় বলা যাবে না যে নাড়ি টিপেই বলে দেয় বা হাতের টিপেই বলে দেয় যে দাঁড়িয়ে থাকে। আমি শুনেছি আমার দাদু দিদাদের মুখে, দাঁড়িয়ে থাকলে বলে দেবে তার কি রোগ হয়েছে, ধন্বন্তরী ডাক্তার। কিন্তু আমাদের ভাবতে হবে এখন কোনো কাউকে ধন্বন্তরী পাওয়া যাবে না। এই কারণেই পাওয়া যাবে না, তারা যে ধরনের লাইফস্টাইল মেনটেন করে এসছে আর আমরা যেই ধরনের লাইফস্টাইল মেনটেন করছি, আমরা যে ভেজাল খাবার খাচ্ছি, যা করছি, আমরা কোনো কিছুতেই ঠিক নেই। এখন আগেকার দাদু দিদিমারা লাইফ স্প্যান অ্যাটলিস্ট 100 বছর ছিল, এখন 42 ইয়ার্স 43 ইয়ার্সের হার্ট অ্যাটাক হচ্ছে বা তার ব্লকেজ তৈরি হয়েছে। আমার নিজের ব্লকেজ আছে আরসিএতে, আমার রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ আছে, 2023-এ আমার ধরা পড়েছে। আমার 32% ব্লকেজ আছে। 32% ইটস আ ভেরি মাইনর। আই এম ইন রেগুলার মেডিকেশন, আমি রেগুলার মেডিকেশনে আছি। আমার সাডেনলি হয়েছে না, আমার কোলেস্ট্রল বেশি আছে না কিছু, আমাকে বলা হয়েছে কি স্ট্রেস থেকে, যেটা আমি কোনোদিন স্ট্রেস ভাবতেই পারলাম না কোনটা আমার স্ট্রেস, হয়তো হয়েছে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখনকার দিনে ধন্বন্তরী ডাক্তার পাওয়া যাবে না। তো তাকে একটা মানুষের পুরো দেহ বুঝতে গেলে, তার অ্যানাটমি বুঝতে গেলে বা তার শারীরিক কন্ডিশন বুঝতে গেলে তাকে এই টেস্টগুলো দিতেই হবে। আর একটা হচ্ছে যে সবসময় ডাক্তারের দোষ না দিয়ে আমি বলবো, আমরা যারা সচেতন লোকজন আছি, গুগল ডক্টর না হয়ে আমরা যদি বছরে 2বার করে একটা রেগুলার হেলথ চেক আপ করাই, তাহলে এত সমস্যাই থাকে না। সেই রেগুলার হেলথ চেক আপ করার পর যখন একটা কিছু ডিসব্যালেন্স হবে, তখন তো ডক্টরের কাছে যেতেই হবে, মেডিসিন খেতেই হবে। তো ওয়াই উই আর নট ডুইং দিস? এই ডিলেটা কেন? হয়তো সেই কারণে, যেহেতু আজকে একটা জায়গা পেয়েছি বলবার জন্য, আই মাস্ট সে টু অল দ্য পিপল, প্লিজ, আমরা যারা মানে কাজের মধ্যে রয়েছি বা কাজের মধ্যে যারা থাকছি না, অ্যাটলিস্ট বছরে 2টো হেলথ চেক আপ তার করিয়ে নেওয়া দরকার। সেখানে কার্ডিয়াক প্রোফাইল থাকবে, লিপিড প্রোফাইল থাকবে, এলএফটি থাকবে। তাহলে আর মেয়েদের ক্ষেত্রে আমাদের কিছু যেমন বেস্ট ইউএসজি স্ক্রিনিং, এইগুলো অবশ্যই করানো দরকার। তাহলে সার্ভাইকাল ক্যান্সারের যে এত একটা পরিমাণ বেড়ে গেছে, সেগুলো যদি আমরা ফার্স্ট স্টেজ থেকেই সেগুলোকে আমরা একটু ধরতে পারি, তাহলে কিন্তু এত মারাত্মক আকারে, এই যে এত বেড়ে গেছে, এত মারাত্মক আকারে দেখা যায় না। কারণ আমরা রেগুলার নিজেদের শরীর নিয়ে বা নিজেদেরকে নিয়ে চিন্তা করি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা থেকে যদি একটু বার হওয়া যায় তাহলে ভালো হয়। সময় আর একটা খুব দরকারি কথা যেটা আমার মনে হয় বলা উচিত এই প্রোগ্রামে বা শোতে, সেটা হলো যে তুমি যখন এতগুলো প্রফেশনাল এক্সপেরিমেন্টস করছিলে, নিজেকে জানার, নিজের বাউন্ডারিজগুলো পুশ করছিলে,
You were also being a primary caregiver and mother. Of course, tomar ma or your family was helpful, but you had a young child. Yeah. So a lot of, tumi jano je India te a lot of working parents, mothers especially, they take a back step. Our attrition levels are very high, and entrepreneurship তো 24/7. একটা entrepreneur কখনো বলতে পারে না যে আমি এবার এবার আমি আরামসে বসে আছি। সবসময় তার মাথা চলছে, তার ফোন চলছে, তার চিন্তা, তার ফেলিয়ার, তার লস, তার গেইন, এগুলো চলতে থাকে। Being a mother and balancing that, a new relationship, a marriage, a remarriage, প্লাস এরকম একটা ঝুঁকি নিয়ে ওই কোভিডের ঠিক পরপর এত বড় একটা প্লাঞ্জ নেয়া, how did you do the juggling? Yeah. No, I never feel that it was juggling. Okay. Though অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা অসুবিধাটা হয়নি সেটা হচ্ছে আমি আমার মেয়েকে জানিয়ে এই রিলেশনশিপটাতে গেছি, নাম্বার ওয়ান। যেদিনকা ফাইনালি আমাদের কথা বলা হচ্ছে, তো আই রিমেম্বার দ্য ডে, শি জাস্ট টোল্ড মি, মামা তুমি পাল্টে যাবে না তো? আই ফিল দ্যাট লাইক ও মাই গড, আমাকে এরকম বললো। দেন আমি কিছুক্ষণের জন্য হলেও না আমি একটু ব্যাকে হয়ে গিয়েছিলাম, হ্যাঁ, যে পাল্টে যাব কি না। আমি তখন বললাম, নো, ওয়াই শুড আই? আমার কাছে সবচেয়ে আগে আমি হোয়াট এভার আই অ্যাম ডুইং, আমি এটা বলবো না আই এম ডুইং ফর হার, আমি এটা বলবো আই এম ডুইং ফর মাইসেলফ। কারণ আমি বিলিভ করি আমি যদি নিজেকে ঠিক না রাখতে পারি, আমি আমার যে জেনারেশন আছে, আমার যে মা রয়েছে, আমার কাছে যে রেসপন্সিবিলিটি আছে, আমি সেইটাকে ঠিক রাখতে পারবো না। তো আই টোল্ড হারকে, ওয়াই ইউ আর টেলিং মি? না, আমি জাস্ট একটু ভাবলাম। আমি বললাম যে তুমি এইটা কেন ভাবাচ্ছে, এই ইনসিকিউরিটিটা মনে হচ্ছে। তো আই রিমেম্বার দ্যাট শি গেভ মি আনসার ভেরি স্মার্টলি, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা তুমি যদি আমার জায়গায় থাকতে, তোমার এটাই মনে হতো। বললাম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট আমার কোনো রকম চেঞ্জেস হবে না। অ্যান্ড এখানে তো অ্যাসিওরেন্স দেওয়ার কোনো ব্যাপার নেই, তুমি এটা দেখতে পাবে যে, আর তুমি যদি এখনও বলো যে মামা ডোন্ট ডু দিস, আই উইল নট ডু ইট, তখন দেন ওই ক্লাস 8-এ পড়া বাচ্চা রিয়েলাইজ করেছে, না আমি তো বড় হয়ে চলে যাব, আমি বাইরে পড়তে যাব, তোমার শরীর টরীর খারাপ হলে কে দেখবে? তো ঠিক আছে, তুমি এটা ঠিকই করছো। নাও দ্যাট টাইম শি হ্যাজ রিয়েলাইজড। অ্যান্ড আমি সবসময় একটা কাজ করেছি যে আমি আমার মেয়ের জন্য কোয়ালিটি টাইম স্পেয়ার করেছি। সেটা খুব আমি একদম কোথাও কাউকে প্রচুর কোয়ান্টিটি টাইম দেবো এরকম না। ইভেন রিগার্ডিং মাই মাদার, আমার মেয়ে এখন যে বাইরে গেছে, আমি এই বাইরে যাওয়াতে হয়তো অন্য মা হলে সকাল বিকাল রাত্রে ফোন করতো। শি হ্যাজ টোল্ড মি যে মাম্মা আমি কলেজ যাব, কলেজ থেকে আনছি, তুমি যখন কলেজ থেকে পিজিতে ফিরে আসবে, ইউ উইল জাস্ট টেক্সট মি যে এসে গেছি, আই এম সেফলি। তো সেইটা আমার কাছে খুব দরকার। প্রত্যেকটা মানুষকে, সবাইকে নিজের হয়তো স্পেসটা দেওয়া উচিত, অ্যান্ড হুইচ আই ডু বিলিভ। আমি আফটার মাই ম্যারেজ, যখন আমার হাজব্যান্ড সন্দীপ, তখন ও আগে মায়ের কাছে থাকতো, দেন মাই হাজব্যান্ড হ্যাজ টোল্ড মি যে আমি শনি রবিবার করে আমি আমার মায়ের কাছে গিয়ে থাকতাম, মেয়ের সাথে টাইম কাটাতাম। কিন্তু যে নাও দিস ইজ আ রাইট টাইম টু ব্রিং আদ্রিকা অ্যান্ড উই উইল স্টে টুগেদার। ওকে ফাইন। কারণ ও যে মায়ের সাথে, আমি তখন আসামে ছিলাম, তার যে একটা আমার সাথে দূরে থাকার যে অ্যাটাচমেন্ট, কলকাতায় ফিরে এসে যে মায়ের সাথে যে অ্যাটাচমেন্ট, সেই বন্ডিংটা, সেইগুলোকেও আমি পুরো ওকে ফিল করিয়েছিলাম। কারণ আমি এইটুকুনি মনে করেছিলাম যে ওকে একদিন না একদিন তো আমাকে ছেড়ে থাকতেই হবে, তো এই জায়গা থেকে শুরু হোক।
তারপর আমরা আবার একসাথে চলে আসার পর সবাই সবার নিজের অন্যভাবে আপব্রিঙ্গিং, আমার মেয়ে অন্যভাবে আপব্রিঙ্গিং, বা আমার হাজবেন্ডের অন্যভাবে আপব্রিঙ্গিং, আমার অন্যভাবে আপব্রিঙ্গিং, সেই তিনটেকে ম্যাচ করানো, দো ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট আমরা ম্যাচ করিয়েছি। আর একটা যেটা হচ্ছে যে আমি না এই কথাটা খুব বিরক্ত লাগে, মা বাবারা করে থাকে, যদিও বলা উচিত নয়, যে আমি তো তোর জন্য স্যাক্রিফাইস করলাম। আমার একটা কথা মনে হয় যে আমি আমার সন্তানের জন্য বা আমি আমার মেয়ের জন্য যেটা করলাম সেটা স্যাক্রিফাইস কেন হবে? আমি এরকম কোনো কাজই করব না যে পরবর্তীকালে যে আমার মেয়ে বড় হবে, বড় হওয়ার পর ওইটা শোনে যে আমি তো তোর জন্য স্যাক্রিফাইস করলাম, তুই কেন এটা বুঝলি না। আমি কারোর জন্য কখনো স্যাক্রিফাইস করিনি। আমার কাছে স্যাক্রিফাইস কথাটা ক্রস চিহ্ন আমার জীবনে। আমি কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারবো না। আমি সবসময় কোথাও না কোথাও একটা মেপে চলার চেষ্টা করি, তবে না ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, সেটা এরকম না, অনেকে বলতে পারে তুমি বাচ্চার সাথেও মেপে চলার চেষ্টা করো। না, আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে প্রত্যেকটা মানুষকে স্পেস দিতে হবে, আমি ব্যালেন্স মেনটেন করতে হবে। আমি যদি রিলেশনশিপের মধ্যে আমি ব্যালেন্স না মেনটেন করি তাহলে কিন্তু ইট উড বি ভেরি ডিফিকাল্ট। আমি যদি এখন আমার মেয়ের সাথে, যেমন আমি কালকে ও একটা কনফারেন্সে গেছে, তো আই আস্কড হার যে তুমি তো ওখানে নিউ, তুমি কেন বেকার এখন ডিবেট কম্পিটিশনে যাচ্ছ? she has told me, she has directly answered me, Mama, I need to explore myself. আমাকে দেখতে হবে, আমাকে এইখানের যারা সিনিয়র আছে তারা আমার জন্য কতটা সাপোর্টিভ আমি দেখবো না? তুমি তো ইউ হ্যাভ টোল্ড মি, তুমিই তো আমাকে শিখিয়েছো যে গিয়ে সবসময় দেখতে হয়, জাজ করতে হয়, সেই কারণেই তো আমি এলাম। আমি তখন বললাম হ্যাঁ, ও তো ঠিক বলেছে। আমি বললাম ওকে ঠিক আছে, আই টোল্ড হার তুমি যখন ফিরবে আমাকে জানিও। ওইটা কিন্তু আর আমাকে জানায়নি, একটু দেরি হয়েছে, ওর বাবাকে ফোন করে বলে দিয়েছে আমি এসে গেছি। সো দ্যাট ইজ আমরা এইভাবে আমরা মেনটেন করি। আর আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু যখনই ছেলেমেয়েরা বড় হয় বা বড় হয়ে তার নিজের একটা দুনিয়া তৈরি করতে যায়, তখন বাবা মাদের কিন্তু একদম স্পেস দেওয়া উচিত। এইটা খুব ইম্পর্টেন্ট। রাইট। আর তুমি তো তোমার বরকেও তোমার স্পেসে নিয়ে এসছো। একদম। সো ইউজুয়ালি তো ইন্ডিয়াতে উল্টোটা হয় যে আ উম্যান ম্যারিজ ইনটু আ বিজনেস ফ্যামিলি অ্যান্ড শি লিভস হার জব অ্যান্ড জয়েন্স দ্য বিজনেস। কিন্তু ইন দিস কেস ইয়োর হাজব্যান্ড ইজ ফলোয়িং ইউ, which is again you leading the way in some way. That's fantastic. Breaking so many stereotypes, Shoma, really proud of you. তো এবার সেটা কি করে হলো? তাকে কি করে কনভিন্স করলে যে চলে এসো? It's all in the family. অ্যাকচুয়ালি আমাকে কনভিন্স করতে হয়নি। ও আমার অ্যাকচুয়ালি সন্দীপের মধ্যে একটা ব্যাপার আছে, ও খুব যখনই যে কোনো মহিলা কোনো রকম হোয়াট এভার দে আর ডুইং, যখনই ও দেখে সেখানে খুব রেসপেক্ট করে যে হ্যাঁ, সে তার নিজস্ব ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তৈরি করছে, উইচ ইজ ইম্পর্টেন্ট। সে ছোটো হোক বড়ো হোক, হি ডাজ দ্যাট। তো সেই ক্ষেত্রে ওর যখন কোভিডের পর একটু বিজনেসটা প্রবলেম হতে আরম্ভ করলো, সো আই গেভ হিম আ অফার কে ইউ লিভ ইউর অল দ্য থিংস অ্যান্ড কাম উইথ মি। তো হি টোল্ড মি আমি তো কিছুই জানি না। আই উইল নো নিড টু ওয়ারি, ইউ উইল লার্ন এভরিথিং অটোমেটিক্যালি। আমার মনে হয়েছে যে একটা পুরুষ যখন সব দায়িত্ব নেয়, একটা মহিলা কেন সেই দায়িত্বটা নিতে পারবে না? এদিকে আমরা সর্বত্র জায়গায় নারী স্বাবলম্বী, নারী স্বাধীনতা এইগুলো নিয়ে চিৎকার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? লেট ইট বি। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি ওকে আস্তে আস্তে পুরো স্ট্র্যাটেজি দিতে থাকি, শেখাতে থাকি। অ্যান্ড আমার সাথে যেহেতু 24/7 আছে, তো অটোমেটিক্যালি এই 4-5 বছরে পুরো মানে রীতিমতো একটা ভালো জায়গায়
দাঁড়িয়ে আছে, ভালোভাবে শিখে গেছে সত্যি কথা বলতে। আর একটা যেটা হচ্ছে যে আমাকে অনেকে এটা নিয়ে প্রশ্ন করে যে তোমরা কি করে 24/7 একসাথে থাকো, যেখানে মানে 4 ঘন্টা 6 ঘন্টাও একসাথে কাটাতে পারে না। আমরা যেটা করি না, রিলেশনকে না সবসময় একটা নতুন দিক দেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমাদের যে প্রফেশনাল যে ব্যারিয়ার বা প্রফেশনাল যে কথাবার্তা আমরা কিন্তু কখনো ঘরে আনি না, ঘরে আমরা রেখে দিই। আমরা কি করি যে আমরা যেটা সমস্যা হয় যা হয় আমরা হসপিটালের মধ্যেই আলোচনা করি নি, যদিও আমরা হসপিটালটাকে ঘরে নিয়েই আসি, সবসময় আমাদের ফোন কলস অ্যাটেন্ড করতে হয়, সব কিছু করতে হয়। আগের 2 বছর আগে সব ফোন কলসগুলো আমাকে অ্যাটেন্ড করতে হয়, এখন শেয়ার্ড হয়ে গেছে। আমার কাছে দাদার কম ফোন আসে, সন্দীপের কাছে বেশি ফোন আসে, যেইটা আমি চেয়েছিলাম। আমি আমার মতো করে চাইনি, আমি চেয়েছিলাম যে আমার দ্বারা যদি একটা মানুষেরও ক্যারিয়ারে কোনো রকম পরিবর্তন আসতে পারে, যেই পরিবর্তনটা ভালোর জন্য, তাহলে হয়তো যে আমার এতদিনকার যে এক্সপিরিয়েন্স, আমার যে পড়াশোনা করা টিল নাও আই এম স্টাডিং, তো আমার যে পড়াশোনা করা সেইটা হয়তো কোথাও না কোথাও সার্থক হবে। আর সেটাই হচ্ছে। এই হওয়াটা যখন আরও বেশি এক্সপোজার পাবে তখন আমার ক্ষেত্রে সেটা আরও ভালো লাগে, একদম। আমরা আড্ডার শেষের দিকে চলে এসেছি এবং আমার তো মনে হয় এন্টারপ্রেনিউয়ার্সদের সঙ্গে কথা বলে জীবন দর্শন হয়, এবং জাস্ট বিজনেসের কথা বা কি করে টাকা বানাবেন বা কি লস হয়েছে সেটার ওই ব্যালেন্স শিটের বাইরে গিয়ে তাদের যে এই রিস্ক টেকিং অ্যাবিলিটি, এই যে লোককে কনভিন্স করার অ্যাবিলিটি, এই যে সবাইকে নিয়ে চলার একটা যে প্রচেষ্টা, এইগুলো প্লাস ওয়ার্ক অ্যান্ড হোম ব্যালেন্স। মেয়েদের ক্ষেত্রে তো এই জাজমেন্ট আর এই প্রেশারটা একটু বেশি, ইটস আনফেয়ার বাট ইট এক্সিস্ট। তো এইগুলো আমরা যে নাগেটস মানে লাইফ হ্যাকস আমি এগুলোকে বলি, ভীষণ ইম্পর্টেন্ট। সোমা, একটা কথা বলো, তুমি তো পিএইচডি করছো পাবলিক হেলথ নিয়ে, এবং দ্যাট ইজ আ স্পেস যেটা ইন্ডিয়াতে প্রচুর কাজ করা এখনো বাকি, এবং গিভেন দ্য পপুলেশন অফ দিস কান্ট্রি, দ্য পভার্টি অ্যান্ড দ্য ইনএক্সেসিবিলিটি অফ হেলথ কেয়ার ইন দিস কান্ট্রি, এটা আমার মনে হয় খুবই ক্রাইং নিড অফ দ্য আওয়ার। ইন এ স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল, যেখানে এখনো people, as you said, for certain diseases they prefer to go outside, বাটি ঘটি বিক্রি করে রেন্টে বাড়ি নিয়ে, মানে কি কষ্ট করে মানুষে, মানে আমি যখন চেন্নাই থেকে কাজ, মানে আমি কোনো বুক লঞ্চে গেলাম, যখন ফিরতাম সমস্ত আমি বুঝতে পারছি এরা পেশেন্ট, কেউ হুইল চেয়ারে, কেউ মানে এক গাদা ফাইল নিয়ে, কেউ হয়তো ক্যান্সারের পেশেন্ট, মাথায় একটা বান্ডানা পরে, ছোট বাচ্চাকে কোলে বসিয়ে। You know, your heart goes out to those people যে নিজের স্টেট থেকে, and even people in Delhi and South they would say যে আমাদের তো মানে বেঙ্গল থেকেই বেশিরভাগ লোক আসে। হোয়াটস এত তো বিজনেস নিয়ে হচ্ছে, you know, business convention হচ্ছে, of course 6,000 companies have exited Kolkata, which is very very heartbreaking, but also there is a promise যে এখন the chief minister is trying to bring in more business into the state. Lot is being said about tech companies, you know, coming to sector 5, tara nijeder okhane establishment khulche. What needs to change in healthcare and how can the government help? Yeah, actually, first of all I would like to say that people should get more aware about the healthcare and insurance policy, right, which state is lacking. I am talking about, it is not only state is lacking, it is also our country is lacking. যেইটা আমাদের 140 কোটি যে জনসংখ্যা রয়েছে, পপুলেশন রয়েছে, সেই পপুলেশনের মধ্যে মানে লেস দেন 20% অ্যাওয়ার রিগার্ডিং ইন্স্যুরেন্স। আমাদের যদি প্রপারলি এই হেলথ কেয়ার বা হেলথ ইন্ডাস্ট্রিকে, আমাদের যদিও ইকোনমিক্সে আমাদের হেলথ ইন্ডাস্ট্রির যে গ্রোথ সেটা মোর দেন 30% আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা জিডিপিতে যথেষ্ট একটা হেলথ কেয়ার এগিয়ে আছি, তবুও আমার মনে হয় এটাকে
আরও বেশি, কারণ হেলথ ইন্ডাস্ট্রি ইজ আ স্টেবল ইন্ডাস্ট্রি, সেটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এই মানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা পলিসি নেয়, সেই পলিসিটা যেটা পভার্টি লাইনের ক্ষেত্রে আমরা বারবার বিচার করে থাকি, কারণ আমাদের দেশে জনসংখ্যা যদি আমরা ভাগ করে থাকি তাহলে হয়তো আমরা দেখব যে মোর দ্যান 70% আমাদের বিলো পভার্টি লাইন। তো সেই ক্ষেত্রে তাদেরকে ইনজেক্ট করা মাথার মধ্যে যে ইন্স্যুরেন্স ইজ নিডেড ফর দেম, এই জায়গাটা আমার কাছে খুব ব্ল্যাঙ্ক মনে হয়েছে। এই জায়গাটা যদি গভর্নমেন্ট কাজ করে তাহলে হয়তো আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা অনেকটা অন্য জায়গায় যেতে পারে। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের নিজের এক একটা স্কিম রয়েছে। এবারে আমি মনে করি যে আমাদের যেসব স্কিম রয়েছে সেই স্কিমগুলো, কারণ বিভিন্ন স্টেটে তার বিভিন্ন স্কিম রয়েছে, আমরা যদি এই রকম করি যে আমাদের সেন্ট্রালের যে স্কিমটা রয়েছে সেটাই একেবারে একটা পুরো জায়গায় চলবে, তাহলেও কিন্তু অনেকটা বেনিফিশিয়ারি হবে। তাছাড়া আর একটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা আমাদের হসপিটালেও আছে, আমরা পরিষেবা দিয়ে থাকি স্বাস্থ্যসাথীর মাধ্যমে, কিন্তু কোথাও থেকে মনে হচ্ছে যে একটা মার্কিং থাকা উচিত যে আমি এরকমও হয়েছে যে যার BMW গাড়ি রয়েছে সেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসছে। ইভেন আই আস্কড হিম, ওয়াই ইউ আর ক্যারিং দিস কার্ড? হ্যাঁ, বলছে আমি স্বাস্থ্যসাথী কার্ডে আমি সার্জারি করাবো, আর তার কাছে মেডিক্লেমও আছে, মেডিক্লেম কার্ডে আমি মেডিসিন ম্যানেজমেন্টে ট্রিটমেন্ট করাবো। আমি বললাম যে আপনার তো এই কার্ডটা দরকার পড়ে না। বলে আমাকে সরকার দিয়েছে, এই আমি কি করবো? এটা তো একটা এক্সপ্লয়টেশন। তো সেই ক্ষেত্রে যেই জায়গাটা হলো যে এইটা যদি আমাদের দেখা হয় যে স্বাস্থ্যসাথী কার্ডটা একটা লেভেলের পর আর দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে সরকারেরও চিকিৎসার খরচ যেটা সেইটাতেও অতিরিক্ত হয় না, প্রেশার পড়বে না, আর স্মুথলি কিন্তু সেই খরচটা ম্যানেজ করা যায়। তো সেইটা আমার কাছে একটা খুব বড় রিজন। আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ টেকিং কেয়ার অফ দিস। অ্যান্ড আর একটা যেটা হচ্ছে যে মানুষ হেলথের ক্ষেত্রে মানুষের অ্যাওয়ারনেস এখনও অনেক 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 প্রয়োজন। আমাদের আমরা খুব গ্রাম্য এলাকায় আমরা কাজ করতে যাই, আমার এনজিওর মাধ্যমে বিভিন্ন আমি কাজ করে থাকি। যখন কাজ করতে যাই তারা সত্যি হেলথ নিয়ে কিচ্ছু জানে না, দে আর নট এট অল ওয়াকিবহল। এবারে আর একটা যেটা হচ্ছে, তারা শুধু হেলথের ক্ষেত্রে না, তারা তাদের যে নিউট্রিশন, ম্যাল নিউট্রিশনে ভুগছে, সেটাও কিন্তু খুব বড় একটা জায়গা। তো আমার মনে হয় নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, ইন অল মানে অ্যাক্রস দ্য কান্ট্রি ইউনো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাগুলো কাজ করলে, যখনই ম্যাল নিউট্রিশন থাকবে তখনই মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আমি যদি ম্যাল নিউট্রিশন না রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার কোনো জায়গা নেই। এইখানে ইমিউনিটিটা বুস্ট করবে। এইখানে মোস্ট অফ দ্য মানুষ যে আজকে স্বাস্থ্য নিয়ে এত সমস্যার মধ্যে আছে, অনলি ফর দ্য, আমি দুটোর ক্ষেত্রেই বলবো, একটা হচ্ছে ম্যাল নিউট্রিশন আর একটা হচ্ছে প্রপার অ্যাওয়ারনেসের জন্য। গভর্নমেন্ট যদি এই দুটো জায়গা খুব ভালো করে ফোকাস করে তাহলে হয়তো আমাদের যে গভর্নমেন্টের যে প্রত্যেক বছর যে বাজেট আছে হেলথ ইন্ডাস্ট্রি নিয়ে, আমার মনে হয় সেটা অনেক বেশি প্রপার হবে, অনেক বেশি তারা মানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা ব্যয় করতে পারবে। অ্যাবসলিউটলি important points. I hope the powers that be are listening. যারা এই ফিল্ডে কাজ করছেন তাদের কোথায় সমস্যা হচ্ছে, কি দরকার, আরও কোথায় বেশি কাজ দরকার, এগুলো খুব দরকারি পয়েন্টস। একটা হাসপাতালে যেতে গেলে বেসিক কি লাগে, আমি একটা খুব বোকা বোকা হয়তো প্রশ্ন করছি শেষে, কিন্তু মানুষজনের অ্যাওয়ারনেসের জন্যে যে হঠাৎ যখন একটা এমার্জেন্সি হয় তখন
বা অ্যাক্সিডেন্ট হলো, what are the things that maybe you even need to keep in your wallet, you know, so that you can be hospitalized? What would you say is that? ইয়া আমি বলবো যে ফার্স্ট অফ অল যখনই আমরা আমাদের ওয়ালেটটাকে সাজাই, আমাদের ফার্স্ট অফিস আইডেন্টিটি কার্ড রাখতে হবে। সেই অফিস আইডেন্টিটি কার্ডের মাধ্যমে সেইখানে কিন্তু তার এজ এভরিথিং তো লেখা থাকে, তার সাথে তার ব্লাড গ্রুপটা লেখা থাকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল। হ্যাঁ, তার সাথে আমার মনে হয় পরিচয়পত্র আমরা সবাই এখন একটা নিজের যে আধার বা কিছু অবশ্যই রাখা উচিত। আর একটা যেটা রাখার দরকার, তার যেরকম ধরনেরই কার্ড থাকুক, হেলথ ইন্স্যুরেন্স কার্ড থাকুক, দে মাস্ট কিপ ইন দেয়ার ওয়ালেট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেমন আমার মেয়ে ব্যাঙ্গালোরে গেছে, আমি ফার্স্ট আমি সন্দীপকে বলেছি তুমি যা খুশি করো ভুলে যাও, তুমি আগে ইন্স্যুরেন্স কার্ডের আগে ওকে ছবিটা দিয়ে রাখো, ওকে আগে অ্যাটলিস্ট তুমি পিডিএফ করে তুমি পাঠিয়ে রাখো। তো এইটাই ইম্পর্টেন্ট যে যখনই এই তিনটে জিনিস যদি কেউ ক্যারি করে, যে তার অফিস আইডেন্টিটি কার্ড, কারণ তাহলে তার অ্যাক্সিডেন্ট হলো বা সাডেনলি সে অসুস্থ হয়ে গেল, সে যে কোনো হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তৃপক্ষরা বুঝতে পারবে সে কোথায় চট করে কোথায় সে চাকরি করে, তাকে ইমিডিয়েট তাকে সেইখানে তার ইমিডিয়েট এমার্জেন্সি যারা থাকবে তাদের জানাতে পারবে। তাছাড়া এমার্জেন্সি নাম্বারটাও সেই অফিস আইডি কার্ডের মধ্যে কিন্তু এমার্জেন্সি নাম্বারটাও থাকবে, হ্যাঁ থাকে। আর সেই ক্ষেত্রে আর তারা ইমিডিয়েট যেটা হয় যে বিভিন্ন হাসপাতালে যেটা মনে হয় যে আমি এর চিকিৎসা করব কি না, সে তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এসছে, তারা পয়সা দেবে কিভাবে, এই যে একটা সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশনকে আমার মনে হয় কন্ট্রোল করবার জন্য তারা যদি তাদের নিজেদের ওয়ালেটের মধ্যে ওই ইন্স্যুরেন্সের যে কার্ডের ছবিটা রাখে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা শেষ প্রশ্ন, সোমা, যখন হসপিটালে কেউ চেক ইন করে তুমি দেখবে লম্বা ওয়েটিং। আমি তো কলকাতায় আই হ্যাভ হ্যাড ফাইটস ইন হসপিটালস যে আপনারা আমাদের পথে বসিয়ে দিচ্ছেন চার্জ করে, কিন্তু আপনাদের যদি আপনারা ওই মানে যে রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্সের যে ডেস্কটা, হার্ডলি একটা লোক, হয়তো দেখবে 4টে কাউন্টার 2টো খোলা। মানে হোয়াটস ডিফারেন্ট ইন গুডেস হসপিটাল, ইফ ইউ ক্যান হাইলাইট? ইয়া এক্স্যাক্টলি, আমার হসপিটালে যেটা, গুডেস হসপিটালে আমি বলবো না আমার না, গুডেস হসপিটালে যেটা আছে সেটা হচ্ছে আমার পার্টিকুলার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমার 2টো করে লোক নির্ধারণ করা রয়েছে। কারণ যখন কেউ না কেউ তো ব্রেকে যাচ্ছে, তো সামওয়ান ইজ দেয়ার হু ক্যান টেক কেয়ার। যেখানে আমার ইন্স্যুরেন্সের 2জন লোক আছে, আমার স্বাস্থ্যসাথী ডেস্কের 2জন লোক আছে, আর রিসেপশানে তো আমার রয়েছে, যেখানে অ্যাটলিস্ট যখনই সে এমার্জেন্সিতে যাবে, আমি এমার্জেন্সিটাকে খুব বেশি প্রায়োরিটি দিই যে কোনো হসপিটালে। কারণ আমার মনে হয় এমার্জেন্সি ডিপার্টমেন্ট ইজ আ সাপোর্ট সিস্টেম ফর দ্য হসপিটাল। একদম, সেই সাপোর্ট সিস্টেম যদি প্রপার না হয়, তাহলে সেই হসপিটালের পুরো কিন্তু মরালটাই ভাঙা থাকবে। এই তো সেই ক্ষেত্রে আমার ওইখানে 24/7 এমার্জেন্সি আমার টেকনিশিয়ান আর নার্সেস থাকে, যেখানে দে অলওয়েজ টেক কেয়ার। আমার এমার্জেন্সিতে অলওয়েজ আরএমও থাকছে, এমার্জেন্সি মেডিকেল অফিসার থাকছে, যে সেখানে অলওয়েজ টেক কেয়ার করতে পারবে। আমার যে হসপিটাল আছে সেই হসপিটাল হচ্ছে বি ক্যাটাগরির হসপিটাল। এবারে সেই হসপিটালের ক্ষেত্রে যে অলওয়েজ ইএমওকে রাখা, এমার্জেন্সি মেডিকেল অফিসারকে রাখা একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায়, কিন্তু আমি এটা খুব ইন্টেনশনালি রেখেছি যে কোনো রকমের এমার্জেন্সি হলে আগে আমার ইএমও সাপোর্ট করবে। অ্যাটলিস্ট কেউ যদি কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে, সেইটা সিপিআর দেওয়া সব কিছু, যদিও আমার আলাদা করে সমস্ত টিম আছে, অ্যাটলিস্ট ইমিডিয়েট যাতে শুরু করতে পারে। আমি একটা এখানে বলতে চাই, ছোট্ট ইনসিডেন্ট। 2023-এ কেষ্টপুরের একটি মানে দোকানে
সেখানে সিলিন্ডার ব্লাস্ট হয়, ওকে, যেখানে কেষ্টপুরে আচ্ছা। সেটা প্রত্যেকটা চ্যানেল এটা আমি কভার করেছি, করেছিল, বিরাট হয়েছিল হ্যাঁ। ওটা। ওইখানে 55 ওপিডিতে লোক এসছিল, যেখানে আমরা কিন্তু ওই 55 জনকে আমরা আমাদের এমার্জেন্সিতে সার্ভিস দিয়েছিলাম। 5 জন এসছিল যারা খুব সিরিয়াস বার্ন ইনজুরি নিয়ে এসছিল, মোর দ্যান 50% বার্ন। আমরা প্রাইমারি সমস্ত কিছু তাদের পরিষেবা দিয়ে আমরা বলেছিলাম নিয়ে যান, কিন্তু ওখানকার যে সারাউন্ডিং যে লোকেরা ছিল, তার রিলেটিভরা ছিল যে না ম্যাডাম আমরা এখানেই রাখবো, রেখে আপনারা চিকিৎসা করুন। তো দ্যাট টাইম আমার কাছে তখন বার্ন ইউনিটও ছিল না, কিন্তু আমি প্রত্যেকটা রুমকে যারা যারা ওইখানে ছিল আইসোলেশন করে দিয়েছিলাম, কারণ বার্ন ইউনিটে কি হয়, হ্যাঁ, আর ইনফেকশনটা খুব হওয়ার চান্স থাকে, হ্যাঁ ইয়া। তো সেই ক্ষেত্রে ওই 5 জন পুরো সুস্থ হয়ে বাড়িয়ে গেছে। আর এইটা না খুব পাওয়া একটা আলাদা, কি তারা যখন এসে আমাকে আমার দিকে তাকিয়ে হাসে, আমি চিনতে পারি না, কারণ সম্ভব না চেনা। আমি বললাম আপনি না ম্যাডাম সেই বার্ন ইনজুরিতে এসেছিলাম, পুরো কাগজেও বেরিয়েছিল, ভর্তি হয়েছিলাম। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন দেখে আমার মনে হয় যে এই 5টা লোককে মানে মানুষটা আমি বাঁচাতে পেরেছি। ইভেন তাদের সেই টাইমে বলে দিয়েছিলাম, যখন থানা থেকে লোক এসছিল, সবাই এসছিল, যে আমি আর পারবো না, মানে আপনারা নিয়ে যেতে পারেন। তারা কিন্তু তখন ওখানকার যে কাউন্সিলর ছিল সবাই আমার ওপর দে কেপ মি ফেথ, যে হ্যাঁ ওরা আমরা পারবো করতে। অ্যান্ড সত্যি কথা বলতে আমার যারা ইএমও ছিল, যারা কনসালটেন্ট ছিল, যে স্কিলফুল প্রফেশনাল ছিল, তাদের যে তৎপরতা নিয়ে কাজ করেছে, তার মধ্যে একটা মনে হয় যে ইয়েস, যখন তাদের দেখি, সেই মানুষগুলোকেই দেখি আর আমার ওই স্কিলফুল প্রফেশনালদের দেখি, যে তখন নিজেকে নিজে ভালো লাগে আর নিজের কাঁধটা নিজে চাপড়াতে ইচ্ছা করে, ইয়েস আই হ্যাভ ডান সামথিং। অ্যাবসলিউটলি, more power to women leading businesses, developing new technology, coming to the forefront of the workforce and proving that there is no difference between men and women, and given the right educational qualifications, the right platform, the right opportunities, আমরা দুজনেই কিন্তু থ্রাইভ করতে পারি, জাস্ট নট সার্ভাইভ। থ্যাংক ইউ সোমা, খুব দারুণ আড্ডা আজকে হলো। তুমি অনেক তোমার পার্সোনাল লাইফের নাগেটসও তুমি শেয়ার করলে, which I think is always the magic of two women having a heart to heart. Lot of things to learn. আমি প্যারেন্টসদের অনেকেই বলি যে আমাদের দেশে ডিভোর্স ইজ স্টিল a big taboo, and there's always a fear যে এরপরে আমার মেয়ের জীবন হয়তো শেষ হয়ে যাবে। I also salute your courage যে তুমি after your first marriage broke, you didn't go back to your parents, you decided to forge your own identity. এবং I'm sure তোমার মেয়ে যখন বড় হবে, she will have so much of respect for a single mom for 10 years and then a working entrepreneurial enterprising mother. On the aside, my mother also remarried when she was in her early 40s, and I love my stepdad. I hate using that word, but he's an integral part of my life, and he continues to survive after Ma, which is a big blessing. I wish you the same happiness which I saw my mother experience in her second innings of her life. And আমার মনে হয় যে এই স্টেটে তো অনেকে বেরিয়ে যাচ্ছেন, আবার অনেকে ফেরতও আসছেন, এবং অনেকে নতুন রকমের কাজ করছেন, চ্যালেঞ্জটা নিচ্ছেন, রিস্কগুলো নিচ্ছেন। Let us encourage women entrepreneurs. Let us create more platforms for them, more business opportunities for them, and give them all the support we need. আপনারা যদি কেষ্টপুর সাইডে থাকেন, অনেকেই নিশ্চয়ই গুডেসে গেছেন কিংবা যেতে পারেন। We will be providing all the details in our description at the end of the show. Shoma, তোমার কিরম লাগলো? And if you can give a shout out for subscriptions. Yeah, sure.
অ্যাকচুয়ালি আজকে এসে অনেক দিন পর মনে হলো আমি শ্রীয়ের সাথে প্রাণ খোলা কথা বললাম। এই এতদিন যতগুলো পডকাস্ট করেছি অনেস্টলি স্পিকিং আমি পার্সোনাল লাইফ নিয়ে এতটা ডিপলি যাইনি। আজকে কথাগুলো বলার পর অনেকটা বেশি আরও যেন কোথায় একটা ভাবনার মধ্যে ডুবে গেলাম। আর আরও ভালো করে কথা বলা মানে তোমার এখানে এসে আরও সুন্দর করে শব্দগুলোকে ছোট ছোট মালার মতো গেঁথে আরও সুন্দরভাবে যাতে বাইরে প্রকাশ করা যায়। আর আমার কথার দ্বারা যদি একটা মানুষও যারা those women are suffering for this kind of problem, or you are thinking that there's a why you people will go for the second marriage, please don't think about it, don't hesitate and don't think about so much. লাইফে আমাদের কিছু না কিছু হয়, আমরা কিছু না কিছু হয়ে থাকে ভালো হওয়ার জন্য, আর সেইটাকে সবসময় যদি আমরা পজিটিভ ওয়েতে নিতে পারি তাহলে সবটাই ভালো পাবে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্ট্রেট আপ উইথ শ্রী। Thank you so much, Shoma. It was a pleasure having you. Thank you. Wishing you all the best in your entrepreneurial journey, in your journey of rediscovering yourself, and wishing your daughter and your partner all the best. এই এপিসোডটা যদি ভাল লেগে থাকে প্লিজ ডু রাইট ইন টু আস আপনাদের বিজনেস ইন বেঙ্গল সিরিজটা কীরকম লাগছে। আমরা বড় ছোট মাঝারি সব রকম এন্টারপ্রেনিয়রদের আমাদের এই চ্যানেলে ওয়েলকাম করছি। আমি যেটা বলছি যে ব্যবসা বাঙালিরা অফকোর্স ব্যবসা করতে পারে এবং মানে বেঙ্গলে ব্যবসা হচ্ছে এবং হওয়া উচিত, যাতে ইয়াংস্টার্সরা এত ডিজেক্টেড না হয়ে যায় এবং যাতে প্যারেন্টসরা না ভাবে যে এই 12 হয়ে গেল মানে পাঞ্চি উড় গেয়া। মানে এখানেও ভালো এডুকেশন, এবং এডুকেশন ভালো করলে হবে না, জব অপরচুনিটিস হ্যাভ টু অলসো কমপ্লিমেন্ট দ্যাট। এই দুটো পাশাপাশি হতে হবে। রিক্রুটমেন্টস, আরও বড় কোম্পানি আসা, আমি আশা করব ইন মাই ওন স্মল ওয়ে আই এম কন্ট্রিবিউটিং টু দ্যাট ডিসকাশন। নেক্সট উইক আবার দেখা হবে। আশা করি এই এপিসোডটা আপনাদের মনকে ছুঁয়ে গেছে। তুমি অনেক কিছু বললে, খুব দরকারি কথা কাজ নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, এবং টেকিং আ চান্স ইন লাইফ অন ইয়োর ব্রেন অ্যান্ড ইয়োর হার্ট। আই থিঙ্ক দিজ আর ইম্পর্টেন্ট লাইফ হ্যাকস। নেক্সট উইক আবার দেখা হচ্ছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এটা তো করতেই হবে, বেল আইকনটা ক্লিক করবেন। আনটিল দ্য নেক্সট টাইম সুস্থ থাকবেন, মন এবং মাথা দুটোকেই সযত্নে রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট উইক অন টিউসডে। থ্যাংক ইউ।